হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমরা আজকের পরমাণুর গঠন নিয়ে আলোচনা করব, ক্লাস 11 চ্যাপ্টার 2 ফার্স্ট সেমিস্টার। তাই যারা যারা পরমাণুর গঠন পড়তে চাও তাও তোমরা অবশ্যই খাতার পেন নিয়ে রেডি হয়ে যাও, আর প্রত্যেকটা পয়েন্ট যেইগুলো ডিসকাস করব অবশ্যই তোমরা সেগুলো নোট ডাউন করতে থাকবে। প্রথমত এটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার, আমাদের ফার্স্ট সেমিস্টারে এটা সেকেন্ড চ্যাপ্টার। পরমাণুর গঠন যাওয়ার আগে প্রথমে আমাদের পরমাণু কি সেটা জানতে হবে। পরমাণু আমরা আগে পড়েছি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা স্বাধীনভাবে থাকতে পারে না, তাকে পরমাণু বলা হয়। এইবার বিজ্ঞানী ডাল্টন প্রথম 1808 খ্রিস্টাব্দ নাগাদ পরমাণুর গঠন সম্পর্কিত একটি তত্ত্ব দিয়েছিলেন, যেটা ডাল্টনের পরমাণুবাদ নামে পরিচিত ছিল। তার আগে পরমাণু সম্পর্কে সুস্পষ্ট ধারণা কেউ দিতে পারেনি। প্রথম মহর্ষি কনাদ পদার্থের ক্ষুদ্রতম কণা বা পরমাণু এইসব বলেছিলেন ঠিকই, কিন্তু তাত্ত্বিকভাবে একটা স্পষ্ট ধারণা প্রথম দিয়েছিলেন বিজ্ঞানী ডাল্টন। ঠিক আছে, যেটা আমরা নিচু ক্লাসেও পড়েছি, ক্লাস 9-এ পড়েছি, 8-এ পড়েছি। আমাদের এখানে আলোচনার বিষয় সেই ডাল্টনের যে পরমাণুবাদ ছিল, কি ছিল সেই পরমাণুবাদে। সাধারণত পরমাণু হলো নিরেট গোলাকার এবং অবিভাজ্য, অর্থাৎ পরমাণুকে আর ভাঙা যায় না, এটাই তো ছিল। এবং আরো তার সাথে আরো কিছু কিছু ছিল পরমাণুবাদের তত্ত্ব, কিন্তু আমাদের যেটা মূল বিষয় এখানে আলোচনা করব তা হলো পরমাণু হলো নিরেট গোলাকার অবিভাজ্য, যাকে ভাঙা যায় না অথবা সৃষ্টি করা যায় না কিংবা ধ্বংস করা যায় না। ঠিক আছে, কিন্তু পরবর্তীতে মাইকেল ফ্যারাডে যখন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়ে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, তিনি দেখেছিলেন কিছু কিছু পদার্থের জলীয় দ্রবণ, যেমন ধরো NaCl বা অ্যাসিটিক অ্যাসিড, এইরকম কিছু কিছু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ তড়িৎ পরিবহনে সক্ষম। যদিও পদার্থগুলির মধ্যে সাধারণ অবস্থায় কোনো তড়িতের অস্তিত্ব ছিল না, বা সাধারণ অবস্থায় পদার্থগুলো নিস্তড়িৎ ছিল, কিন্তু জলীয় দ্রবণে পদার্থগুলি তড়িৎ পরিবহনে সক্ষম ছিল। তখন থেকে পরমাণুর গঠন সম্পর্কে বা পরমাণুর ভেতরে কিছু তড়িৎ আধানযুক্ত বা চার্জ কিছু পার্টিকেল আছে কিনা তা খোঁজার জন্য বিভিন্ন প্রচেষ্টা শুরু হয়েছিল। ঠিক আছে, তাহলে ডাল্টনের পরমাণুবাদের পরে মাইকেল ফ্যারাডে বললেন কিছু কিছু পদার্থ যারা তড়িৎ পরিবহনে সক্ষম, কিন্তু তারা বাইরে থেকে দেখলে আমরা তাদের মধ্যে কোনো চার্জের অস্তিত্ব পাবো না। তাহলে তখন থেকে শুরু হলো পরমাণুর মধ্যে কি কি চার্জ পার্টিকেল আছে তা খোঁজাখুঁজি বা আবিষ্কারের শুরু হলো। এবং সেটা শুরু হয়েছিল কোথায়? প্রথম বিজ্ঞানী উইলিয়াম ক্রুকস, সালগুলো একটু লিখে রাখবে বা শুনে রাখবে, তাতে তোমাদের সুবিধা হবে। কি বিভিন্ন ভাবে এই যে পরমাণুর গঠন, মানে একটা অধ্যায়, মানে একজন বিজ্ঞানী পরমাণুর মধ্যে এইগুলো আছে, কি কি চার্জ পার্টিকেল আছে, কেমন আছে, সব বলে দিয়ে চলে গেছিলেন সেরমটা নয়। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে তথ্য দিয়েছিলেন। সেই তথ্যগুলোর সমষ্টি হিসেবে আমরা বর্তমানে যে পরমাণুর গঠন আলোচনা করে থাকি সেইগুলো আমরা পেয়ে থাকি। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে বিভিন্ন তথ্য দিয়েছিলেন, তার সামেশান বা সব একসাথে একত্রে করে আমরা বর্তমানে যে পরমাণুর গঠন আলোচনা করে থাকি। তাহলে প্রথমে প্রায় 1808 খ্রিস্টাব্দে ডাল্টন পরমাণুবাদের ধারণা দিয়েছিলেন। তারপর অনেক বছর কেটে গেছিল, প্রায় 1878 মতো এরম সময়, 1878 এইরম সময়, মানে একদম 1800 শতাব্দীর শেষের দিকে বিজ্ঞানী উইলিয়াম ক্রুকস প্রথম ক্যাথোড রশ্মির পরীক্ষা করেছিলেন।
এই ক্যাথোড রশ্মির পরীক্ষা কি ছিল? ছবি আঁকা আছে, আগে দেখো, দেখে নাও, তারপর সময় পাবে লিখবে, আগে শুনে ভালো করে বুঝে নাও। তাহলে 1878 খ্রিস্টাব্দ নাগাদ প্রথম উইলিয়াম ক্রুক্স ক্যাথোড রশ্মির পরীক্ষা শুরু করেছিলেন। কি ছিল পরীক্ষার মধ্যে? তিনি একটা হার্ড গ্লাস টিউব, মানে এটা একটা কাঁচের নল, তার মধ্যে ক্যাথোড এবং অ্যানোড সেট করেছিলেন। আর কি করেছিলেন, এর মধ্যে কিছু গ্যাস, সাধারণত আমরা জানি কোথাও শূন্যস্থান থাকে না, গ্যাস ভর্তি হয়ে যাবে, সেই গ্যাস বা বায়ু নিরোধক, বায়ু নিষ্কাশক পাম্প ইউজ করে ওই হার্ড গ্লাস টিউবের মধ্যে যে গ্যাসগুলো ছিল সেগুলো নিঃসরণ করে দেওয়া হয়েছিল। তারপর উচ্চ বিভব প্রায় 10,000 ভোল্ট, এরকম ছিল তো, পড়েছো তোমরা ক্লাস 9-এ, এবং নিম্ন চাপ প্রায় 0.01 ATM ছিল এরকম। ঠিক আছে, তাহলে খুব নিম্ন চাপ উচ্চ বিভব প্রয়োগ করেছিলেন। তার ফলে তিনি দেখতে পেয়েছিলেন ক্যাথোড থেকে অ্যানোডের দিকে, অ্যানোড আছে, অ্যানোডের দিকে এক ধরনের অদৃশ্য রশ্মি প্রবাহিত হচ্ছিল। কি করে বুঝলেন? এইদিকে যে স্ক্রিন ছিল সেখানে যখন রশ্মিগুলো ওইদিকে আঘাত করছিল, প্রত্যেকটা তাদের বিভিন্ন ধরনের আলোর বিচ্ছুরণ, মানে বিচ্ছুরণ বলা ভুল, তারা যে এইদিকে আঘাত করছিল তার ফলে বিভিন্ন ধরনের আলোর স্ফুলিঙ্গ তৈরি হচ্ছিল। ঠিক আছে, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে এক ধরনের অদৃশ্য রশ্মি নির্গমন হচ্ছিল। যেহেতু ক্যাথোডের দিক থেকে নির্গত হচ্ছিল, তার নাম দেওয়া ছিল ক্যাথোড রশ্মি। এবং আমরা জানি ক্যাথোড তড়িৎদ্বার ঋণাত্মক আধান যুক্ত হয়, তাই এই রশ্মির যখন প্রকৃতি আলোচনা করা হলো, জানা গেল যে ক্যাথোড রশ্মির প্রকৃতি হচ্ছে ঋণাত্মক। এবং আরো কিছু কিছু প্রকৃতি পাওয়া গেছিল। কি, ধরো এই রশ্মির গতিপথে কোনো অস্বচ্ছ বস্তু, অস্বচ্ছ বস্তু বলতে কি বুঝি আমরা, ধরো যে কোনো পেন, বই, খাতা, দেওয়াল, এগুলো কি অস্বচ্ছ বস্তু? আর স্বচ্ছ বস্তু বললে কাঁচের গ্লাস, মানে কাঁচ বা গ্লাস যেটা বলি। তাহলে যদি অস্বচ্ছ কোনো বস্তু রাখা হয় তাহলে দেখি যে বিপরীত পার্শ্বে ছায়া সৃষ্টি হয়েছে, ছায়া সৃষ্টি হয়েছে। তাহলে এর মধ্যে থেকে আমরা কি ধারণা করতে পারি, যে ক্যাথোড রশ্মিগুলো ছায়া সৃষ্টি করতে পারে, মানে আলোর মতো ধর্ম, আলো ছায়া সৃষ্টি করতে পারে। তো তাহলে ক্যাথোড রশ্মি এক ধরনের আলোর মতো ধর্ম দেখায়, ঋণাত্মক আধান তার সাথে ছায়ার মতো ধর্ম দেখায়। আবার যদি এর মধ্যে কোনো ব্লেড রেখে দেওয়া হয়, ধাতুর ছোট্ট পাতযুক্ত ব্লেড রেখে দেওয়া হয় বা পাখা, কি হবে, এই ক্যাথোড রশ্মি আঘাত করার ফলে সেই ব্লেডটা কি হবে, ঘুরতে থাকবে। ঠিক আছে, তখন সেখান থেকে মোদ্দা কথা একটা ধারণা পাওয়া গেল কি, ক্যাথোড রশ্মিগুলো ঋণাত্মক আধানযুক্ত কণা, যে আলোর মতো কিছু ধর্ম দেখায়, ছায়া সৃষ্টি করতে পারে, সরল রেখায় চলে, দেখো একদম সরল রেখাতেই আছে। ঠিক আছে, আরো ওই যে বললাম ক্যাথোড থেকে নির্গত হচ্ছে, তাই ঋণাত্মক। সেই প্রমাণ কি করে পাওয়া গেছিল, যদি কোনো ধনাত্মক তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করা যেত, মানে ধনাত্মক তড়িৎ এখানে আর এই প্রান্তে রেখে দেওয়া হতো, এই রশ্মিগুলি যাওয়ার সময় কি করতো, সেই ধনাত্মক প্রান্তের দিকে বেঁকে যেত। সেখান থেকে বোঝা গেল কি, যেহেতু এটা ঋণাত্মক আধানযুক্ত কণা, তাই এ স্বাভাবিকভাবেই ধনাত্মক আধানের দিকে বেঁকে যাবে। ঠিক আছে, তাহলে পরীক্ষা করেছিলেন কে, উইলিয়াম ক্রুক্স। কিন্তু ক্যাথোড রশ্মির প্রকৃতি সম্পর্কে পর্যালোচনা করে বিজ্ঞানী কি থমসন প্রথম ইলেকট্রনের আবিষ্কার করেছিলেন। ক্যাথোড রশ্মির প্রকৃতি আলোচনা করে বিজ্ঞানী থমসন ইলেকট্রন আবিষ্কার করেছিলেন, মানে ইলেকট্রনের যা ধর্ম তা সবকিছু এই ক্যাথোড রশ্মির সঙ্গে মিলে যাচ্ছিল, তাই তিনি
একে ইলেকট্রন বলেই পরিচিত, ইলেকট্রন বলেই অভিহিত করেছিলেন। ঠিক আছে, আর ইলেকট্রন নামটা দিয়েছিলেন বিজ্ঞানী স্টোনি। বিভিন্ন অনেক বিজ্ঞানীর অবদান আছে, কিন্তু ফাইনালি ক্রেডিট পেয়েছিলেন বিজ্ঞানী থমসন। বোঝা গেছে? আমাদের মধ্য কথা এখান থেকে যেটা জানতে হবে তা হলো ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে কি আবিষ্কার হয়েছিল? ইলেকট্রন আবিষ্কার হয়েছিল। ইলেকট্রনের প্রকৃতি কি? ঋণাত্মক আধানযুক্ত কণা। ঠিক আছে, তাহলে ঋণাত্মক আধানযুক্ত কণা লিখে দেব বিজ্ঞানী থমসন কি আবিষ্কার করলেন? এখান থেকে ইলেকট্রন, যার ভর আর চার্জ লিখবো আমরা। ভর হচ্ছে 9.1 × 10⁻³ কেজি, আর চার্জ হচ্ছে -1.602 × 10⁻⁻19 কুলম। এইটা আমাদের এখান থেকে জানতে হবে। ঠিক আছে, এইবার আসি অ্যানোড রশ্মি কিভাবে আবিষ্কার হয়েছিল। আগে শুনে নাও, পরে লিখবে। তাহলে এবার আসি অ্যানোড রশ্মি আবিষ্কার। বিজ্ঞানী গোল্ডস্টেইন ঠিক ক্যাথোড রশ্মির যে পরীক্ষা হয়েছিল সেই একই পরীক্ষা করেছিলেন, কিন্তু একটু চেঞ্জ করে দিয়েছিলেন। কি দেখো, এখানে ছিল ক্যাথোড, তিনি এই প্রান্তে অ্যানোড সেট করেছিলেন, আর ক্যাথোডটাকে ছিদ্রযুক্ত নিয়েছিলেন। এখানে নর্মাল ক্যাথোড নিয়েছিল, এখানে ক্যাথোডটাকে কি করা হয়েছে? ছিদ্রযুক্ত। মানে যেমন আমরা দেখি সেই ডিশ, তার মধ্যে অনেক হোলস থাকে, ছোট 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 ছিদ্র থাকে, সেরকম ছিদ্রযুক্ত ক্যাথোড নিয়েছিলেন। ঠিক আছে, কি দেখলেন? একই পরীক্ষা, এক ধরনের রশ্মি ক্যাথোড থেকে অ্যানোডের দিকে ছুটে যাচ্ছে, কিন্তু তার সাথে সাথে বিপরীত দিকে, মানে অ্যানোড যে দিকে আছে তার বিপরীত দিকের দেওয়ালে আর এক ধরনের রশ্মিও আলোক স্ফুলিঙ্গ সৃষ্টি করেছিল। তাহলে এখান থেকে কি ধারণা হতে পারে? তিনি দেখলেন যে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাবে, এটা তো ক্যাথোড রশ্মি, ঠিক আছে, কিন্তু যখনই ছিদ্রযুক্ত ক্যাথোড ব্যবহার করা হয়েছে তখনই অ্যানোডের বিপরীত পাশে আর এক ধরনের রশ্মি এসে আলোক স্ফুলিঙ্গ দেখাচ্ছে। তখন তিনি ধারণা করলেন যে অবশ্যই রশ্মিগুলো অ্যানোড থেকেই আসছে, আর ক্যাথোড ছিদ্রযুক্ত হওয়ায় ওই ছিদ্রের মধ্য দিয়ে রশ্মিগুলো এসে অ্যানোডের বিপরীত পাশে দেওয়ালে আলোক স্ফুলিঙ্গ সৃষ্টি করছে। ক্যাথোড রশ্মি ক্যাথোড থেকে উৎপন্ন হচ্ছিল ঋণাত্মক তড়িৎধর্মী, তাহলে ঠিক অ্যানোড থেকে যে রশ্মি উৎপন্ন হবে তার নাম হবে কি? আচ্ছা, তার প্রকৃতি হবে কি? ধনাত্মক আধানযুক্ত কণা। ঠিক আছে, তাহলে ক্যাথোড থেকে তৈরি হয়েছিল সেটা ছিল ঋণাত্মক আধানযুক্ত কণা, এবং অ্যানোড থেকে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ধনাত্মক আধানযুক্ত কণা। গোল্ডস্টেইন পরীক্ষা শুরু করলেও থমসনের ছাত্র, বিজ্ঞানী থমসনের ছাত্র রাদারফোর্ড, তিনি এই অ্যানোড রশ্মি থেকে যে প্রোটন কণার আবিষ্কার করেছিলেন। বোঝা গেছে? তাহলে আমাদের যেটা জানা দরকার সেটা হলো এখান থেকে ক্যাথোড রশ্মি থেকে থমসন ইলেকট্রন আবিষ্কার করেছিলেন, যার চার্জ ঋণাত্মক আর ভর লিখেছি। আবার অ্যানোড রশ্মি থেকে বিজ্ঞানী রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করেছিলেন, যার প্রকৃতি ছিল ধনাত্মক। তাহলে এখান থেকে আমরা জানলাম রাদারফোর্ড কি আবিষ্কার করলেন? প্রোটন, যার ভর 1.6725 × 10⁻⁻27 কেজি, আর চার্জ +1.602 × 10⁻⁻19 কুলম। এবার পরীক্ষার মাধ্যমে জানা গেল যে ইলেকট্রনেরও যাই চার্জ, প্রোটনেরও সেই একই চার্জ, কিন্তু বিপরীত চিহ্নযুক্ত, মানে প্রকৃতিটা বিপরীত, একজন ধনাত্মক একজন ঋণাত্মক, তাদের আধানের পরিমাণ সমান।
ঠিক আছে। এবং প্রোটন দেখা গেল ইলেকট্রনের তুলনায় সামান্য ভারী, সামান্য মানে অনেকটাই ভারী। এটা 10⁻31 কেজি, আর এটা 10⁻27, মানে 27 আর 31 মানে কত, 4, প্রায় 10,000 টাইম, মানে 10,000 গুণ ভারী। ঠিক আছে, তাহলে প্রোটন আবিষ্কার হয়ে গেল, ইলেকট্রন আবিষ্কার হয়ে গেল। এরপরে এটা হয়েছে কত, 1878 খ্রিস্টাব্দ, আর অ্যানোড রশ্মির পরীক্ষা শুরু হয়েছিল প্রায় 1885, কিন্তু রাদারফোর্ড 1912 নাগাদ প্রোটন আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, কিন্তু তার অনেক পরে কে নিউটন আবিষ্কার করেছিলেন, যে স্যাডউইক, প্রায় 1931 বা 32 খ্রিস্টাব্দে নিউট্রন কণার প্রকৃতি কি, নিস্তড়িত, আবিষ্কার করেছিলেন। কি বলো, ওই 30, 31, 32 মানে কাছাকাছি একই। ঠিক আছে, ওই সময়ে আবিষ্কার হয়েছিল। তাহলে আমরা দেখলাম পরমাণুর মধ্যে মূল 3টে কণিকা, এরপরে পরবর্তীতে আরো আবিষ্কার হয়েছে। কি কি, হ্যাঁ, মেসন, পজিট্রন, নিউট্রিনো আর অ্যান্টি নিউট্রিনো, আরো 5 ধরনের অবপারমাণবিক বা সাব অ্যাটমিক পার্টিকেল আবিষ্কার হয়েছিল। হ্যাঁ, কিন্তু এখন আমরা আপাতত 3টে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, যেগুলোকে বলা হচ্ছে প্রাথমিক কণা বা উপাদান, পরমাণুর মধ্যে কি কি প্রাথমিক কণা বা উপাদান আছে সেইটা সম্পর্কে জানলাম। এইবার বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ভাবে এই যে পরমাণুর মধ্যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন কিভাবে অবস্থান করে সেই সম্পর্কে বিভিন্ন রকম তথ্য দিতে থাকেন, আর সেইটাই আমরা পরমাণুর গঠন হিসেবে পড়ে থাকি। বোঝা গেছে? তাহলে কি কি উপাদান পাওয়া গেল, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। কিন্তু মজার বিষয় হলো এই ইলেকট্রন আর প্রোটন আপাতত আলোচনা চলবে, আর নিউট্রন একদম শেষের দিকে আবিষ্কার হয়েছে 1930, মানে বুঝতে পেরেছো তো, ভারতবর্ষ স্বাধীন হওয়ার কয়েকদিন আগেই মাত্র। ঠিক আছে, মানে খুব বেশি দিন নয়। কত এখন, কত 2024, 30 মানে প্রায় কত বছর, 100 বছর, খুব বেশি দিনের ডিফারেন্স নয়। তাহলে কি কি পার্টিকেল জানলাম, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই মধ্যেই যখন ইলেকট্রন আর প্রোটন আবিষ্কার হয়েছে, শুনবে ভালো করে, ইলেকট্রন আর প্রোটন আবিষ্কার হয়েছে, তখন বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর গঠন সম্পর্কে একটি ধারণা দিয়েছিলেন। নাম শুনেছো, আলফা রশ্মি পরীক্ষা বা রাদারফোর্ডের গোল্ড ফয়েল, সোনার পাত পরীক্ষা শুনেছো, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা অথবা সোনার পাত বা সোনার ফলকের পরীক্ষা, রাদারফোর্ড পড়েছো। তার আগে থমসনের পাম পুডিং মডেল পড়েছো। রাদারফোর্ড কখন পরমাণুর গঠন দিয়েছিলেন, যখন প্রোটন আবিষ্কার হয়ে গেছিল, কিন্তু এই থমসন প্রোটন আবিষ্কারের আগেই পরমাণুর গঠন বলেছিলেন। তিনি কি বলেছিলেন, ঠিক যেমন আমরা দেখি তরমুজ লাল শাঁসালো অংশের মধ্যে বীজগুলো ছড়ানো ছিটানো থাকে, থমসনের ধারণাটাও ঠিক সেরমই ছিল। পরমাণু হলো একটি গোলক, নিরেট ধনাত্মক আধানযুক্ত গোলক, নিরেট ধনাত্মক আধানযুক্ত গোলক, যার মধ্যে ইলেকট্রন গুলো যেমন ঠিক তরমুজের বীজ ঠিক সেরম ভাবে ছড়ানো ছিটানো থাকে। বা আমরা তো ওই পুডিং খাই না, বাইরের তারা পুডিং খায়, পুডিং বলতে কি ওই ব্রেডের মতোই এক ধরনের ফ্রুট, মানে ব্রেড, যার মধ্যে ওই ডিফারেন্ট আইটেম গুলো এরকম ভাবে ছড়ানো ছিটানো থাকে। তো আমরা যেটা তরমুজ বললেই সব থেকে ভালো বুঝবো, যে শাঁসালো অংশের মধ্যে বীজগুলো যেমন ছড়ানো ছিটানো থাকে, সেরম ভাবে পরমাণুর মধ্যে ইলেকট্রন গুলোও ছড়ানো ছিটানো থাকে। তবে উভয়ের পরিমাণ
সমান থাকে, মানে সমপরিমাণ ধনাত্মক আধান এবং সমপরিমাণ ঋণাত্মক আধান থাকে, তার ফলস্বরূপ আমরা কোনো পরমাণুকে নিস্তড়িত দেখে থাকি। সেটা কি ছিল? থমসনের পাম্প পুডিং মডেল, কিন্তু সেটা অতটা বেশি চর্চার মধ্যে আসে না। ঠিক আছে, এইবার আসি রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেল জানার আগে আমাদের জানতে হবে রাদারফোর্ড কিভাবে কি পরীক্ষা করেছিলেন, সেই পরীক্ষার পর্যবেক্ষণ কি ছিল আর তার সিদ্ধান্ত কি ছিল। তিনি সেই সিদ্ধান্তের উপর ভিত্তি করেই পরমাণুর গঠন বর্ণনা করেছিলেন। ঠিক আছে, এবার একটু ছবি আঁকতে হবে। তাহলে যখন ইলেকট্রন এবং প্রোটন আবিষ্কার হলো, তখন রাদারফোর্ড একটা পরীক্ষা শুরু করলেন যে পরমাণুর মধ্যে অ্যাকচুয়ালি প্রোটন এবং ইলেকট্রন কিভাবে অবস্থান করে, তাদের অভ্যন্তরীণ গঠন স্টাডি করার জন্য তিনি এই পরীক্ষা করেছিলেন। তার নাম কি ছিল? আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা বা
স্বর্ণপাত ফলক পরীক্ষা। এই পরীক্ষায় তিনি ব্যবহার করেছিলেন আলফা কণা। আলফা কণা কি জানো নিশ্চয়ই, কি বলো? আলফা কণা এইভাবে লেখা হয় তো, He2+, মানে ডবল পজিটিভ চার্জ যুক্ত হিলিয়াম পরমাণুকে বলা হয় আলফা কণা, যা খুবই ভারী। ঠিক আছে, ইলেকট্রনের ভরের তুলনায় আলফা কণার ভর অনেক বেশি। আলফা কণা পাঠিয়েছিলেন, এবার দেখো এখানে যখন আলফা কণা বিক্ষেপণ করা হচ্ছিল, তিনি এই ছিদ্রযুক্ত সীসা বা লেডের প্লেট ব্যবহার করেছিলেন। কারণ কি, নাহলে আলফা কণাগুলো কি বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে। যখনই একটা এই ছিদ্রযুক্ত প্লেট ব্যবহার করেছিলেন, তখন কি ওরা মানে একটার পর একটা পরপর ভাবে অনবরত বেরিয়ে আসতে থাকবে এই আলফা কণা বক্স থেকে, সরি আলফা কণা বক্স নয়, এই বক্সটা থেকে। ঠিক আছে, এবার পরীক্ষা কি ছিল, যে আলফা কণা তিনি বিক্ষেপণ করেছিলেন, তার মাঝে স্বর্ণ ফলক বা সোনার পাত নিয়েছিলেন, এবং শেষে কি জিঙ্ক সালফাইড প্রলেপ দেওয়া একটা পর্দা নিয়েছিলেন। এইবার এখান থেকে প্রথম প্রশ্ন, তিনি কেন সোনার পাত তার পরীক্ষার জন্য বেছে নিয়েছিলেন? প্রথমত সোনার পাত হচ্ছে প্রসারণশীল, তাই আমরা খুব মানে সোনার পাতকে পিটিয়ে পিটিয়ে খুব পাতলা পাতে পরিণত করতে পারি। আর সেকেন্ড কি ছিল, সোনার পাতের ঘনত্ব খুব বেশি হওয়ায় আমাদের যে পরীক্ষার রেজাল্ট আসবে সেটা খুব ভালো ফলাফল পাওয়া যাবে। কেমন? তাই তিনি সোনার পাত ব্যবহার করেছিলেন। এখান থেকে আর একটা যদি প্রশ্ন আসে, যে সোনার পাতের পরিবর্তে যদি হালকা কোনো ধাতুর পাত নিয়ে পরীক্ষা করতেন, তাহলে কি রেজাল্ট আসতো? যদি হালকা কোনো ধাতুর পাত ব্যবহার করে একই পরীক্ষা করতেন, তাহলে কি রেজাল্ট আসতো? মোটামুটি পরীক্ষা সম্পর্কে তোমরা একটু আধটু জানো, যে আলফা কণাগুলো সোনার পাত ভেদ করে জিঙ্ক সালফাইড পর্দায় গিয়ে ধাক্কা দেবে এবং সেখানে আলো স্ফুলিঙ্গ তৈরি করবে। এবার প্রশ্ন হচ্ছে, যদি সোনার পাতের পরিবর্তে হালকা কোনো ধাতুর পাত ব্যবহার করা হতো, পরীক্ষার ফলাফল কেমন হতো? বেশিরভাগ মানে প্রায় সবগুলোই সোজা চলে যেত। কেন? এর ঘনত্ব বেশি ভারী বলে ও কি করবে, আলফা পাতকে, এই আলফা কণাগুলোকে বাধা দিতে সক্ষম হবে। কিন্তু যখনই হালকা কোনো ধাতুর পাত ব্যবহার করা হবে, তখন কি হবে, আলফা কণাগুলো তাদেরকে সব ঠেলে চলে যাবে, মানে পরীক্ষার ফলাফল ভালো আসবে না। ঠিক আছে, যদি আরো কোনো ভারী ধাতু নেওয়া হয়, তখন সেখান থেকে আমরা খুব ভালো গুড রেজাল্ট পাবো ঠিকই, কিন্তু সোনা সব থেকে ভালো প্রসারণশীল বলে আমরা খুব পাতলা সোনার পাত তৈরি করতে পারি। মানে সব দিক থেকে দেখলে প্রসারণশীলতা এবং ঘনত্বের বিচার করলে সোনাই হচ্ছে পারফেক্ট। ঠিক আছে, এইবার এই পরীক্ষায় কি ছিল, আমরা জানি আলফা কণাগুলো সোনার পাতের মধ্য দিয়ে যাওয়ার সময় বেশিরভাগ আলফা কণা সোনার পাতের মধ্য দিয়ে নির্গত হয়ে জিঙ্ক সালফাইড পর্দায় আঘাত করেছিল, ফলে আলোর স্ফুলিঙ্গ পাওয়া গেছিল, এবং খুব কম সংখ্যক আমরা দেখতে পাচ্ছি এদিক ওদিক বিচ্ছুরণ হয়ে আছে। ঠিক আছে, এবং প্রায় দেখা যাবে অতি নগণ্য সংখ্যক, মানে প্রায় 20,000 যদি আলফা কণা ছোঁড়া হয়, তাহলে সেখান থেকে মাত্র একটা আলফা কণা কি হবে, ঠিক তার বিপরীত পথে 180 ডিগ্রি রোটেশন করে যেই পথ দিয়ে আসছিল সেই পথেই ফিরে আসবে। কতগুলো? প্রায় 20,000-এর মধ্যে একটা। তাহলে বেশিরভাগ সংখ্যক বা ম্যাক্সিমাম নাম্বার অফ আলফা পার্টিকেলস কি করবে, সোনার পাত ভেদ করে জিঙ্ক সালফাইড পর্দায় আছড়ে পড়বে, তার মধ্যে কিছু সংখ্যক এদিক ওদিক বিক্ষিপ্ত হবে, এবং প্রায় 20,000-এর মধ্যে একটি ঠিক বিপরীত দিকে মানে 180 ডিগ্রি রোটেশন করে আবার যে পথ দিয়ে আলফা কণা আসছিল ঠিক সেই পথেই ফিরে আসবে। বোঝা গেছে? তাহলে সেখান থেকে তার একটা ডায়াগ্রাম এখানে বানানো হয়েছে, যে একটু বড় করে দেখানো হয়েছে কি ঘটনা ঘটে। প্রধানত এইগুলো কি আলফা কণা আমরা দেখতে পাচ্ছি, এই আলফা কণাগুলো দেখো সোজা চলে যাচ্ছে বেশিরভাগটা। তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি, তার জন্য একটা উদাহরণ যদি এরকম ভাবতে পারি,
যে ধরো আমাদের চোখ বন্ধ করে দিয়ে কোথাও কাঁটা তারের বেড়া দেওয়া আছে, চোখ বন্ধ করে আমাদের কিছু ছোট ছোট নুড়ি দেওয়া হলো যে ছুঁড়তে হবে, যে কাঁটা তারের মধ্যে এদিক থেকে অন্য প্রান্তে ছুঁড়তে হবে, কি হবে? বেশিরভাগ সংখ্যক নিশ্চয়ই কাঁটা তারের বেড়া এদিক থেকে ওইদিকে চলে যাবে, যাবে তো। চোখ বন্ধ করে যদি তুমি ছুঁড়তে থাকো, বা এই জানালাও দেখো যদি ছুঁড়তে থাকো, কি হবে? বেশিরভাগ জায়গা তো ফাঁকা, ওই দিক থেকে এদিকে চলে যাবে, যখন ছুঁড়বে এদিক থেকে ওইদিকে চলে যাবে। তাহলে এই যে সোনার পাত নেওয়া হয়েছে, এখানেও আমরা কি দেখতে পাচ্ছি? দেখো বেশিরভাগ স্থান ফাঁকা, তাই এদিক থেকে ওই দিকে মানে এক প্রান্ত থেকে অপর প্রান্তে আলফা কণাগুলো যেতে পারছে। তার পরীক্ষার পর্যবেক্ষণ ছিল এটাই, বেশিরভাগ সংখ্যক আলফা কণা সোনার পাতের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ভেদ করে যেতে পারে। সেখান থেকে কি সিদ্ধান্তে এসেছিলেন? সিদ্ধান্তে এসেছিলেন যে পরমাণুর মধ্যে অবশ্যই বেশিরভাগ অংশ ফাঁকা। পর্যবেক্ষণ ছিল কি? বেশিরভাগ সংখ্যক আলফা কণা সোনার পাত ভেদ করে যেতে পারে। সেখান থেকে কি সিদ্ধান্তে এলেন? পরমাণুর মধ্যে বেশিরভাগ স্থান ফাঁকা। দু একটা আলফা কণা বিচ্ছুরণ হয়েছে, কারণ কি? পরমাণুর মধ্যে কিছু সংখ্যক আলফা কণা প্রায় সমভর সম্পন্ন কিছু সংখ্যক কণা বর্তমান, তবে তার পরিমাণটা কি? খুব কম। বেশিরভাগ স্থান ফাঁকা, কিন্তু খুব কম সংখ্যক কণা আছে যেগুলো আলফা কণার পথকে কি করতে পারে? বিক্ষিপ্ত করতে পারে। কিন্তু আর একটা পর্যবেক্ষণ কি ছিল? প্রায় 180 ডিগ্রি রোটেশনে ঘুরে আসছিল। কতগুলো? প্রায় 20,000-এর মধ্যে একটা। তাহলে সেখান থেকে কি ধারণা করা যেতে পারে? সেখান থেকে তিনি এই সিদ্ধান্তে এসেছিলেন যে পরমাণুর মধ্যে কেন্দ্রে অতি সামান্য জায়গায় আলফা কণার থেকেও ভারী কিছু কণা উপস্থিত আছে, যে আলফা কণাকে সম্পূর্ণ বাধা দেয় বা আলফা কণার গতিপথকে সম্পূর্ণ প্রতিহত করতে পারে। তার জায়গাটা কি বা তার পরিমাণ কতটা? খুব অতি নগণ্য, সেই জন্যই 20,000-এর মধ্যে একটা। বুঝতে পেরেছ? তাহলে তখন তার মধ্যে চিন্তা ভাবনা এলো যে পরমাণুর মধ্যে কেন্দ্রে, যদি পরমাণুকে একটা গোলক হিসেবে কল্পনা করা হয়, তাহলে পরমাণুর কেন্দ্রে খুব সামান্য অঞ্চল জুড়ে একটি বিপুল পরিমাণের ভর বা আলফা কণার সমভর বা আলফা কণার থেকেও বেশি ভারী কোনো ভর জমাটবদ্ধ বা কেন্দ্রীভূত অবস্থায় রয়েছে, যে আলফা কণাকে তার বিপরীত দিকে অভিমুখ পরিবর্তন করে দিতে সক্ষম হয়। তিনি তারপর সব সিদ্ধান্ত পর্যবেক্ষণ থেকে পরমাণুর গঠন সম্পর্কে একটা ধারণা দিয়ে থাকেন, বা যা রাদারফোর্ডের পরমাণুর মডেল হিসেবে পরিচিত। এই পরমাণু মডেলে তিনি প্রথম বলেছিলেন পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস নামক একটি অঞ্চল বা অংশ থাকে, যেটি ধনাত্মক চার্জ যুক্ত। কেন ধনাত্মক চার্জ যুক্ত? যেহেতু আলফা কণা যাচ্ছে, তাকে প্রতিহত করে দিচ্ছে, তার মানে আলফা কণা যদি ধনাত্মক চার্জ যুক্ত হয়, অবশ্যই নিউক্লিয়াসও ধনাত্মক চার্জ যুক্ত হবে। এই প্রথম রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে নিউক্লিয়াসের ধারণা দিয়েছিলেন, এবং সেটি কোথায় থাকে? পরমাণুর কেন্দ্রে কেন্দ্রীভূত অবস্থায় থাকে, এবং তার চার্জ কি? ধনাত্মক। তার পরিসর কত? খুবই সামান্য। পরে যখন পরমাণুর ব্যাস নির্ণয় করা হয়েছিল, জানা গেছিল যে সমগ্র পরমাণুর ব্যাস মানে পরমাণুর ব্যাসার্ধ যদি হয় এইটা 10⁻⁻8 মিটার, তাহলে নিউক্লিয়াসের ব্যাস কত হবে? 10⁻13 মিটার। পরমাণুর ব্যাস বলতে কি? এই পুরোটা, এখান থেকে এতটা, কতটা সেটা? 10⁻8 মিটার। নিউক্লিয়াসের ব্যাস কতটা? 10⁻13, মানে কতটা ছোট? 5, মানে প্রায় 1 লক্ষ গুণ। ঠিক আছে, এটা 8 নয়, 10⁻7 এর মতো, মানে প্রায় 10 লক্ষ গুণ ছোট। মানে পরমাণুর নিউক্লিয়াস মানে কিরম ভাবতে পারো, যে একটা বড় ফুটবল মাঠ, যেখানে অ্যাকচুয়াল মানে ওয়ার্ল্ড কাপ খেলা হয়, এরকম বড় মাঠ, আমাদের মাঠ নয়, বড় মাঠের মধ্যে যদি একটা মাছি বসে থাকে, পরমাণু নিউক্লিয়াস হচ্ছে পরমাণুর মধ্যে ওই সামান্য অংশ জুড়েই থাকে। ঠিক আছে, আর পরমাণুর ভর
সমস্ত ভর ওখানেই ওই কেন্দ্রেই কেন্দ্রীভূত অবস্থায় থাকে। আর পরমাণুর কেন্দ্রের বা নিউক্লিয়াসের আধান কি? ধনাত্মক। এবং এই যে তখন তো ইলেকট্রন আবিষ্কার হয়ে গেছে, বলা হচ্ছে ইলেকট্রন গুলো এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে অনবরত ঘুরতে থাকে। এই পর্যন্ত বোঝা গেছে। তাহলে রাদারফোর্ডের পরমাণুর মডেলে কি বলা হচ্ছে? পরমাণুর সমস্ত ভর পরমাণুর কেন্দ্রে কেন্দ্রীভূত থাকে। এই কেন্দ্রের নাম তিনি দিলেন নিউক্লিয়াস। এর আধান কত? ধনাত্মক। যেহেতু এর আধান ধনাত্মক, তাই তিনি বলেছিলেন প্রোটনগুলো ওই কেন্দ্রেই কেন্দ্রীভূত থাকে। এবং ইলেকট্রন গুলো ওই নিউক্লিয়াসকে কেন্দ্র করে নিউক্লিয়াসের বাইরে অনবরত ঘুরতে থাকে। ঘোরার সময় আমরা জানি কোনো ঢিলকে যদি আমরা সুতো বেঁধে ঘোরাতে থাকি, কোনো কারণে সুতো ছিঁড়ে যায়, ঢিল কি হবে? দূরের দিকে ছিটকে যায়, যেটাকে আমরা বলি কি বল? কেন্দ্রাতিক বল। মানে কেন্দ্র থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। তাহলে ইলেকট্রন গুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে অনবরত ঘুরতে থাকছে, তার ফলে কি হবে? তারা বাইরের দিকে বেরিয়ে যেতে চাইবে। কেন্দ্রাতিক বা এটাকে বলা হয় অপকেন্দ্রিক বলের জন্য, পরে শুনবে যখন ফিজিক্সে পড়বে, অপকেন্দ্রিক বল বা কেন্দ্রাতিক বলের জন্য কি হবে? বাইরের দিকে ছুটে যেতে চাইবে। কিন্তু যেহেতু পরমাণু নিউক্লিয়াসে ধনাত্মক চার্জযুক্ত আধান থাকে, ও কি করবে? মাইনাস যে আধান বা ইলেকট্রনকে পরমাণুর মধ্যে টেনে ধরে রাখতে চাইবে, আকর্ষণ করতে চাইবে। ঠিক আছে? তাহলে বিপরীত আধান, একটা ঋণাত্মক একটা ধনাত্মক, বিপরীত দুটো আধানের মধ্যে কুলম্বীয় আকর্ষণ বল কার্যকরী হবে। তার ফলে নিউক্লিয়াস ইলেকট্রনকে টেনে ধরে রাখবে পরমাণুর মধ্যে। কিন্তু পরমাণুর ইলেকট্রন গুলো অপকেন্দ্রিক বলের জন্য কি চাইবে? বাইরের দিকে বেরিয়ে যেতে চাইবে। তার ফলে তার মধ্যে একটা গতির সৃষ্টি হয় এবং ইলেকট্রন গুলো পরমাণুর মধ্যেই আবদ্ধ অবস্থায় থেকে নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে যাচ্ছে। ঠিক যেমন আমরা সৌরজগতে দেখে থাকি, সূর্য এবং সূর্যের চারধারে বিভিন্ন গ্রহ আর গ্রহের বিভিন্ন উপগ্রহ, তারা কি হয়? ঘুরতে থাকে, সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে। ঠিক পরবর্তীকালে সৌরজগতের যে গঠন, তার সঙ্গে পরমাণুর যে মডেলের গঠন তুলনা করা হয়, যে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস এবং সৌরজগতের কেন্দ্রে থাকে সূর্য। সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরে যাচ্ছে তাদের কক্ষপথে, আর পরমাণুর মধ্যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো অনবরত ঘুরে যাচ্ছে। নিউক্লিয়াস এই কনসেপ্ট প্রথম কে এনেছিলেন? বিজ্ঞানী রাদারফোর্ড। যখন রাদারফোর্ডের পরমাণুর মডেল আবিষ্কার হয়েছে, এটা প্রায় হয়েছে 1912-13 খ্রিস্টাব্দের দিকে, তখনও কিন্তু নিউট্রন আবিষ্কার হয়নি। বুঝতে পেরেছো? শুধু ইলেকট্রন আর প্রোটন নিয়েই তিনি বলে দিয়ে চলে গেছেন। কিন্তু পরে যখন পরমাণুর ভর নির্ণয় করা গেল, দেখা গেল যে ইলেকট্রন এবং প্রোটনের ভরের যে সমষ্টি, তার সঙ্গে প্রোটনের মানে পরমাণুর যে ভর, তা মিলছে না, অনেকটাই বেশি। তখন বিভিন্ন চিন্তা ভাবনা আর আরো পরীক্ষা নিরীক্ষার পরে বিজ্ঞানী স্যাডউইক বললেন যে পরমাণুর মধ্যে নিউট্রন নামে এক ধরনের নিস্তড়িত কণা বর্তমান। সেটা অনেক পরে। তার আগে আমরা যখন এই রাদারফোর্ডের পরমাণুর মডেল পড়বো, তখনও পর্যন্ত কোনোভাবে নিউট্রন আবিষ্কার হয়নি। শুধুমাত্র কেন্দ্রে কে থাকবে? ধনাত্মক আধানযুক্ত কণা, যাকে বলা হচ্ছে প্রোটন। হয়েছে? এই পর্যন্ত বোঝা গেছে। এইবার রাদারফোর্ডের পরমাণু মডেল হলো ইলেকট্রন গুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে অনবরত পাক খাচ্ছে বৃত্তাকার পথে। ঠিক আছে? এইবার শুরু হবে একজন আর একজনের যে তথ্য বা তত্ত্ব, তাকে কাউন্টার করা। একজন একটা তথ্য দেবে, তাকে আর একজন বিরোধিতা করবে, আবার তার সপক্ষে আরো একজন যুক্তি দেবে। এখান থেকে স্টার্ট। কেমন? তাহলে এই পর্যন্ত হলো। বেশ, আগে গোটা ঘটনা শুনে নাও, তারপরে আমরা প্রত্যেকটা পয়েন্ট ডিসকাস করব। তাহলে এখনো পর্যন্ত আমাদের হাতে কি আছে? রাদারফোর্ডের পরমাণুর মডেল। রাদারফোর্ডের
পরমাণু মডেল। এখন আমাদের হাতে এইটা আছে, এটা কত, প্রায় 1912-13 নাগাদ এইটা আবিষ্কার হয়েছে। কি বলা হয়েছে, ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে অনবরত পাক খাচ্ছে নিউক্লিয়াসের বাইরে। ঠিক আছে, এই মধ্যে কারো একজনের মনে পড়ে গেল যে 1912-তে পরমাণু গঠন হয়েছে, পরমাণুর গঠনের মডেল বর্ণনা হয়েছে, কিন্তু প্রায় 1865 খ্রিস্টাব্দ বিজ্ঞানী ম্যাক্সওয়েল, না সেই ম্যাক্সওয়েল নয়, বিজ্ঞানী ম্যাক্সওয়েল, মানে আফগানিস্তান আর অস্ট্রেলিয়ার সে খেলা নয়। ম্যাক্সওয়েল কি করেছিলেন, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নিয়ে একটা তত্ত্ব দিয়েছিলেন, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তত্ত্ব। আগের পর্যন্ত তোমরা মোটামুটি জানতে পড়েছো, এইবার নতুন শুরু হবে এখান থেকে। ম্যাক্সওয়েলের কি, তড়িৎ চুম্বকীয় তত্ত্ব। আঠারোশো 65 খ্রিস্টাব্দে, মানে পরমাণুর গঠন যখন আবিষ্কার হয়েছে তার অনেক আগেই তিনি এই তত্ত্ব দিয়ে চলে গেছিলেন যে আলো যে আসে, আলো তড়িৎ এবং চুম্বক, তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র তার সংমিশ্রণে গঠিত এক ধরনের তরঙ্গ। আলোক যে রশ্মি বা আলোক তরঙ্গ যেটা আমরা দেখতে পাই সূর্য থেকে আসে, তা হলো কি তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের সংমিশ্রণে গঠিত একটি তরঙ্গ। ঠিক আছে, এবং তিনি বলেছিলেন যে যখন এই কোনো বস্তু শক্তি বিকিরণ করে, সূর্য থেকে যে শক্তি আসে, আমরা সূর্য থেকে তাপ পাই, কি হিসেবে আসে, এই তড়িৎ চুম্বকীয় বিকিরণ বা তরঙ্গ হিসেবেই আসে। কোনো বস্তু থেকে যখন শক্তি নির্গত হয় কি হিসেবে আসে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হিসেবে। এটা এরম নয় অ্যাকচুয়ালি, যখন এটা নিয়ে আলোচনা করবো তখন পড়বো, এমনি একটু ধারণা দিচ্ছি। ঠিক আছে, তাহলে তরঙ্গ যদি হয় সেখানে কোনো কাটা অংশ থাকে না, তরঙ্গ যদি হয় কোনো অংশ থাকে না। কোন বস্তু থেকে শক্তি নির্গত হয় কি ফর্মে, তরঙ্গ হিসেবে, আর সেই তরঙ্গ কি হয়, নিরবচ্ছিন্ন বা কন্টিনিউয়াস, কোনো কাটা অংশ থাকে না। যদি আমরা একটা লোহার রড উনুনে দিয়ে গরম করতে থাকি, কি দেখতে পাবো, যত সময় যেতে থাকবে, যত তাপ পেতে থাকবে, সে তত বেশি গরম হতে থাকবে। ঠিক আছে, তাহলে কোনো বস্তু যত শক্তি শোষণ করতে থাকবে সে তত বেশি গরম হতে থাকবে। একই রকম ভাবে যদি কেউ শক্তি বর্জন করে সে কি হবে, তত বেশি ঠান্ডা হতে থাকবে। বোঝা গেছে? রাদারফোর্ড বললেন ইলেকট্রন গুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে যাচ্ছে, তাহলে এ কি করবে, শক্তি বর্জন করতে থাকবে, ঘুরতে থাকছে ঘুরতে থাকছে, চার্জ, আবার চার্জ আছে এর মধ্যে, মাইনাস চার্জ, শক্তি বর্জন করতে থাকবে। তাহলে ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকের মতে কি, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তত্ত্বের মতে বলা হচ্ছে কোন বস্তু শক্তি বর্জন করে নিরবচ্ছিন্ন ভাবে বা শোষণও করে নিরবচ্ছিন্ন ভাবে, মানে কন্টিনিউয়াসলি। তাহলে সেই তথ্য যদি এখানে মেলানো হয় তাহলে কি দেখা যাবে, ইলেকট্রন গুলো যখন ঘুরে যাচ্ছে তারাও কি হবে, কন্টিনিউয়াসলি শক্তি বিকিরণ করতে থাকবে। তার ফলে কি হবে, সকাল থেকে আমরা বেরোলাম, পড়লাম, স্কুল গেলাম, তারপর কি হবে, সন্ধ্যাবেলা এনার্জি শেষ, ঘরে ঢুকলাম, বিছানায় শুয়ে পড়লাম, হয়। তাহলে ইলেকট্রন গুলো যদি এরকম ভাবে অনবরত ঘুরতে থাকে আর শক্তি বিকিরণ করতে থাকে তাহলে কি হবে, তাদেরও এনার্জি শেষ হবে। এনার্জি শেষ হলে কি হবে, সব সময় দুটো বল কার্যকরী হচ্ছে, কুলম্বীয় আকর্ষণ বল আর এইদিকে অপকেন্দ্রিক বল। তাহলে এর শক্তি যদি ধীরে ধীরে কমতে থাকে, তত পজিটিভ চার্জ তত বেশি কার্যকরী হচ্ছে, সক্রিয় হচ্ছে, বিছানা সন্ধ্যার দিকে বেশি সক্রিয় হয়ে যায়, আয় কাছে আয়, সেরম এও টানছে ইলেকট্রনকে, আয় কাছে আয়। তখন ইলেকট্রন কি হবে, ঘুরতে ঘুরতে
এরম ভাবে শক্তি বর্জন করতে থাকবে, ঘুরতে ঘুরতে এসে নিউক্লিয়াসে আছড়ে পড়বে। যদি নিউক্লিয়াসে আছড়ে পড়ে তাহলে কি হবে? ধাক্কা হবে। সে পরমাণু কি আর স্থায়ী হতে পারবে? তাহলে স্থায়ী হতে পারবে না। দেখলাম আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল পড়লাম, সেখান থেকে একটা ত্রুটি বা সীমাবদ্ধতা চলে এলো। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি বা সীমাবদ্ধতা কি পেলাম? পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে অসমর্থ। কি বলো? কি বলো? তাহলে পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে অসমর্থ, বা তিনি সঠিকভাবে পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারলেন না। ঠিক আছে, কি এটা একটা ত্রুটি, একটা পাওয়া গেল। এখানেই শেষ নয়, এই দিক থেকে তাহলে একটা ত্রুটি পাওয়া গেল। আবার এদিকে পরীক্ষা হচ্ছে, মানে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন প্রান্তে পরীক্ষা করে যাচ্ছেন, আর আমরা সেটাকে পড়বো এক জায়গাতে। মানে পরপর এরমটা ভেবে নেবে না যে নাটক বা সিনেমার মতো একটার পর একটা প্লট চলেছে। ঠিক আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা হয়েছে, সেইগুলোকে আমরা অ্যাসেম্বল করবো, মানে গ্যাদারি এক জায়গায় করে পরপর করে পড়ার চেষ্টা করব, তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। তাহলে একটা ত্রুটি পেলাম কি থেকে? ম্যাক্সওয়েল থেকে। এটা কততে হয়েছে? 1865 ছিল আগে থেকে। তারপর যখন রাদারফোর্ড 1952 দিলেন, বললেন না এটা এখানে ভুল নয়, মানে মানে ঠিক নয়। ঠিক আছে, এইবার আরো একজন বিজ্ঞানী প্রায় 1885 খ্রিস্টাব্দে, তার নাম হচ্ছে বিজ্ঞানী বামার। বিজ্ঞানী বামার তিনি কি করেছিলেন? হাইড্রোজেন পরমাণু নিয়ে, এবার বলবো হাইড্রোজেন কোথায় ছিল? প্রকৃতিতে সব মৌলই অ্যাভেলেবল, ধীরে 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 আবিষ্কার হয়েছে কেবলমাত্র। কোনো বিজ্ঞানী কোনো মৌল সৃষ্টি করতে পারেনি, শুধু আবিষ্কার হয়েছে। মানে তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন যে এইটা। আমাদের জন্মের আগে থেকেই ABCD সবই আছে। যখন বড় হলাম মা বাবা দেখালো যে এটাকে A বলা হয়, এটাকে B বলা হয়, এটাকে অ বলা হয়, এটাকে আ বলা হয়। সেরকম মৌল আগে থেকেই পৃথিবীতে বর্তমান ছিল। এবার বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখালেন যে এর নাম এই মৌল, এর নাম এই মৌল। ঠিক আছে, তো বামার 1885 খ্রিস্টাব্দে একটা পরীক্ষা করেছিলেন। কি পরীক্ষা? আলোর বিচ্ছুরণ পরীক্ষা। বিচ্ছুরণ জানো, 7টা আলোর বর্ণ। তো বামার হাইড্রোজেন গ্যাসের বর্ণালী বিশ্লেষণ করেছিলেন। বর্ণালী বিশ্লেষণ করে এরকম একটা টেনে পড়েছ প্রিজম যদি রাখা হয়, এখান থেকে আলো গেলে কি হবে? সে ভেঙে যাবে এরকম 7টা বর্ণে। ঠিক আছে, এবার বামার যখন হাইড্রোজেন পরমাণু নিয়ে এই পরীক্ষা করেছিলেন, সাধারণত আমরা জানি রামধনু দেখে থাকি 7টা বর্ণ পরপর, বেনিয়া সহকলা পরপর থাকে না? আবার কি এমন সময় সেটা ঘেঁটে থাকে, মানে একজন আর একজনের উপর অস্পষ্ট হয়ে যায়, যে একদম রেড কালার আছে তারপর বর্ডার করে আবার কেউ ব্লু করেছে, এরমটা কি থাকে? এরমটা নিশ্চয়ই থাকে না, পরপর করে কালার গুলো থাকে। তা তিনি যখন বিচ্ছুরণ করেছিলেন, তার একটা চিন্তা ভাবনা ছিল যে এর মধ্যে থেকে এইরকম ভাবে কালার একটা আসার কথা ছিল। কি, যেমন আমরা বিচ্ছুরণে দেখি লাল, মানে বেনিয়া সহকলা পরপর কালার, সেরকম আসার একটা কথা ছিল। তিনি এরকম চিন্তা ভাবনা করেছিলেন, কিন্তু যখন পরীক্ষা করলেন অ্যাকচুয়ালি যে রেজাল্ট এলো, একটাতে রেড, একটাতে গ্রিন, একটাতে ব্লু, আর একটাতে ভায়োলেট, মানে লাল, সবুজ, নীলাভ সবুজ, নীল, আর হচ্ছে বেগুনি। তিনি এই ধরনের 4টি আলোর পট্টি বা আলোর কি বলা যেতে পারে, বর্ণালী দেখেছিলেন। ঠিক আছে, বা একে স্পেকট্রাম বলা হয়, পরে দেখবো। তাহলে তিনি একটা পরীক্ষা করেছিলেন কততে? প্রায় 1885-তে আলোর বিচ্ছুরণ পরীক্ষা দেখলেন।
সেখান থেকে তিনি যে রশ্মিগুলো পেয়েছিলেন তার আশা ছিল তিনি 7টা বর্ণ পাবেন, কিন্তু তিনি পরীক্ষা করে দেখলেন সেখানে তিনি লাল, নীলাভ সবুজ আর নীল এবং বেগুনি এই 4টে বর্ণ পেলেন। কিন্তু মজার বিষয় হলো প্রত্যেকটার মাঝে মাঝে কালো স্পট ছিল এরকম। বোঝা যাচ্ছে যে 4টে আলোর বর্ণালী পেয়েছিলেন ঠিকই, আমি এটা দিয়ে কালো দেখালাম আর ব্লু গুলো দিয়ে তাদের সেপারেশনটা দেখালাম, ঠিক আছে? বোঝা গেছে? 4টে আলোর বর্ণালী পেয়েছিলেন এবং তাদের মাঝে মাঝে কি ছিল, তারা অন্ধকার স্থান দ্বারা পরস্পরের থেকে বিচ্ছিন্ন, ঠিক আছে? এটা কার? হাইড্রোজেনের ক্ষেত্রে। এবার যখন রাদারফোর্ডের পরমাণুর মডেল দেওয়া হয়ে গেছে, এবার মাথায় তো এটা ছিল যে হাইড্রোজেনের বর্ণালী বিশ্লেষণ করলে এরকম নিরবচ্ছিন্ন বিচ্ছিন্ন বর্ণালী বা একে বলা হয় রেখা বর্ণালী পাওয়া যায়, এটা আরো অন্যান্য বিজ্ঞানীদের মাথায় ছিল। এবার রাদারফোর্ড যখনই এই মডেলটা দিল এবং তারপর এই তড়িৎ চুম্বকীয় তত্ত্ব এটা মানুষের সর্বজন সমক্ষে এলো, তখন তাদের মধ্যে আবার চিন্তা ভাবনা শুরু হয়ে গেল। একটা তো স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারলো না, দ্বিতীয়ত কি, যদি মানলাম যে স্থায়িত্ব ব্যাখ্যা এটা একটা ছাড়লাম, এই পয়েন্টটা বাদ দিলাম, কিন্তু যখন ইলেকট্রন এরম ভাবে ঘুরছে এবং ম্যাক্সওয়েলের মতে নিরবচ্ছিন্ন ভাবে বা কন্টিনিউয়াসলি শক্তি বিকিরণ করছে, তাহলে সেই শক্তি যদি আমরা এইরকম ভাবে বর্ণালী বিশ্লেষণ করি, কি হওয়া উচিত ছিল? কন্টিনিউয়াস বা রামধনুর মতো যে বর্ণালী প্রত্যেকটা আলো পাওয়া উচিত ছিল, কিন্তু সেখানে দেখা গেল তার পরিবর্তে বিচ্ছিন্ন বা রেখা বর্ণালী পাওয়া যাচ্ছে। এই যে রেখা রেখা প্রত্যেকটা আলাদা আলাদা রেখা বর্ণালী পাওয়া যাচ্ছে, তাহলে নিশ্চয়ই এখানে কিছু আছে বা এখানে কিছু গন্ডগোল আছে, ঠিক আছে? আর যেহেতু এটা পরীক্ষা করে পাওয়া গেছে, আর পরমাণুর মডেলটা কি, তিনি ধারণা থেকে তিনি যে পরীক্ষা পর্যবেক্ষণগুলো করেছিলেন সেখান থেকে তিনি এটা সিদ্ধান্তে এসেছিলেন, তাহলে কি নিশ্চয়ই এর মধ্যে তার বলার মধ্যে কিছু ভুল আছে। পরীক্ষার রেজাল্ট তো ভুল দেবে না, তাহলে তার বলার মধ্যে কিছু ভুল আছে। বোঝা গেছে? একটা ভুল তো প্রমাণ করেছে ম্যাক্সওয়েল, তারপরে বামার যখন পরীক্ষা করেছিলেন তিনিও দেখলেন না আমার তো এটা রেখা বর্ণালী আসে, তাহলে নিশ্চয়ই রাদারফোর্ড যে পরমাণুর মডেলটা দিয়েছেন বা বলেছেন তিনি, সেটা কিছু না কিছু গন্ডগোল আছে। বোঝা গেছে? তাহলে দুটো এখান থেকে আমরা ত্রুটি পেলাম, কি কি? এক, পরমাণুর স্থায়িত্ব সঠিকভাবে ব্যাখ্যা করতে অসমর্থ, আর 2 নম্বর কি, হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালীর বা লাইন স্পেকট্রাম বলা হয়, লাইন স্পেকট্রাম সম্বন্ধে সঠিক ধারণা পাওয়া যায় না। বোঝা গেল? তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি কি কি পেলাম? যে দুটো পেলাম, ঠিক আছে? তো তোমরা আগে রাদারফোর্ডের পরমাণু মডেলটা লিখেছিলে একটু, সেখান থেকে পর্যবেক্ষণ ছিল, তারপর সিদ্ধান্ত এবং রাদারফোর্ডের পরমাণুর মডেল, তারপর তার সাথে কি যোগ হয়ে যাবে? পরমাণু মডেলের ত্রুটি। বোঝা গেছে কিভাবে পরমাণু মডেলের ত্রুটিটা এক্সপ্লেন হয়েছে? আমি এইবার এই ম্যাক্সওয়েলটা আলোচনা করব আর তারপর বামার আলোচনা করব, মানে এই লাইন স্পেকট্রাম গুলো আলোচনা করব, কিন্তু আমি এটা আসার আগে একটু ধারণা দিয়ে এটা দেখালাম যে কিভাবে রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি ব্যাখ্যা করা হয়েছিল। ঠিক আছে, তোমরা একটু শুধু রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি এই দুটো পয়েন্ট লিখে রাখো।
তাহলে এবারে আসি ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তত্ত্ব। কত খ্রিস্টাব্দে হয়েছিল? প্রায় 1865। এই ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় তত্ত্ব কি ছিল? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তত্ত্বে বলা হয় আলোক রশ্মি তড়িৎ ক্ষেত্র এবং চুম্বকীয় ক্ষেত্রে কম্পনশীল একটি তরঙ্গ। কি কি বললাম? তড়িৎ ক্ষেত্র ও চুম্বকীয় ক্ষেত্র কম্পনশীল দুটি তরঙ্গের মিশ্রণ। তাহলে তড়িৎ ক্ষেত্র ও চুম্বকীয় ক্ষেত্রে কম্পনশীল দুটি তরঙ্গের মিশ্রণ। এইদিকে দেখো ভালো করে, এখানে আমরা একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র আর একটা চুম্বকীয় ক্ষেত্র। যদি আমরা এখানে দেখো ছবির দিকে ভালো করে দেখো, যদি জেড এক্স প্লেন তড়িৎ ক্ষেত্র হয় তাহলে এক্স ওয়াই প্লেন কি হবে? চুম্বকীয় ক্ষেত্র। কিরকম আমি দেখাচ্ছি, চুম্বকীয় ক্ষেত্র। ঠিক যদি এই খাতার মতো দেখো প্লেন, বুঝতে পেরেছো? এরকম এক্স এক্স ওয়াই জেড, তাহলে এরা কি পরস্পর, তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র পরস্পর কি হবে? পরস্পরের সঙ্গে লম্বভাবে অবস্থান করবে। দুটো তল, তড়িৎ ক্ষেত্রের যে তল এবং চুম্বক ক্ষেত্রের তল পরস্পরের সঙ্গে লম্বভাবে অবস্থান করবে। এবং তড়িৎ ক্ষেত্রের যে তরঙ্গ যদি এক্স ওয়াই তলে থাকে তাহলে এইরকম হবে, আর চুম্বকীয় ক্ষেত্রের যে তরঙ্গ কি হবে? এই তলে, এই যে এই তলে কি হবে? এইরকম ভাবে থাকবে। নাকি বোঝা গেল না? দুটো তলের সঙ্গে তরঙ্গ দুটো পরস্পর লম্ব ভাবে থাকবে। দেখো এখানে ছবি আঁকা হয়েছে, একটা এক্স ওয়াই তল আর একটা এক্স জেড তল হয়েছে, ঠিক আছে? এইবার প্রত্যেকটা দেখো পয়েন্ট গুলো আমরা একই জায়গাতেই মিট করিয়েছি। তাহলে এক তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কি? তড়িৎ ক্ষেত্র এবং চুম্বকীয় ক্ষেত্রে কম্পনশীল তরঙ্গের মিশ্রণ। বোঝা গেছে? এবং তলগুলো পরস্পরের সঙ্গে, তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি বা সমকোণে অবস্থান করে, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম। এইবার বিভিন্ন ভাবে, আচ্ছা তাহলে কি বললাম? তড়িৎ ক্ষেত্র চুম্বকীয় ক্ষেত্রে কম্পনশীল দুটি তরঙ্গের মিশ্রণ, আর প্রত্যেকটা তড়িৎ ক্ষেত্র এবং চুম্বকীয় ক্ষেত্র পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে অবস্থান করে। আর কি? তাহলে তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র লিখে রাখি। তড়িৎ ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্র পরস্পর 90 ডিগ্রি কোণে বা সমকোণে অবস্থান করে। 3 নম্বর কি হবে? এই যে তরঙ্গ, এরা কি কোনো মাধ্যম ছাড়াই গতিশীল হতে পারে। কোনো মাধ্যম ছাড়া মানে সূর্য থেকে পৃথিবীতে আলো আসে, সূর্য থেকে পৃথিবীর মাঝে বিস্তীর্ণ অংশ শূন্যস্থান থাকে তো? তাহলে সেখানে যদি তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিস্তার লাভ করার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন যদি হতো তাহলে তো আসতেই পারতো না। আমরা দেখি তো যে শব্দ তরঙ্গ বিস্তার লাভ করার জন্য মাধ্যম অবশ্যই দরকার, নাহলে কি শুনতে পাই? গাড়ির মধ্যে যদি আমরা কোনো বদ্ধ ঘরের মধ্যে কাঁচ বন্ধ থাকে চারদিকে, মানে শব্দ করতে থাকি, বাইরে কি কেউ শুনতে পায়? শুনতে পায় না নিশ্চয়ই। অর্থাৎ কোনো মাধ্যম না হলে যেমন শব্দ তরঙ্গ বিস্তার লাভ করতে পারে না, তাই এটা কি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়। কিন্তু তড়িৎ চুম্বকীয় তরঙ্গ শূন্য মাধ্যমে বিস্তার লাভ করতে পারে। বোঝা গেছে? তাহলে শূন্য মাধ্যমে বিস্তার লাভ করতে পারে, বা বিস্তার লাভ করার জন্য
বিস্তার লাভ করার জন্য কোনো মাধ্যম প্রয়োজন হয় না, মাধ্যমের প্রয়োজন হয় না। ঠিক আছে, আর কি, যেহেতু এটা তরঙ্গ তাই এরা কি নিরবচ্ছিন্ন ভাবে বা কন্টিনিউয়াসলি বিস্তার লাভ করে বা প্রপাগেট করে। কি হবে? নিরবচ্ছিন্নভাবে বিস্তার লাভ করে, বিস্তার লাভ করে। যেহেতু নিরবচ্ছিন্নভাবে বিস্তার লাভ করে তাই কি হবে, নির্গত শক্তি বা বিকীর্ণ শক্তি বা শোষিত শক্তি কি হবে, নিরবচ্ছিন্ন বা কন্টিনিউয়াস হবে। কি বললাম বুঝতে পেরেছো? বুঝতে পারলে না? যেহেতু নিরবচ্ছিন্ন ভাবে বিস্তার লাভ করে মানে কোথাও কেটে যাবে না, কন্টিনিউয়াসলি, তাহলে এই সমস্ত বস্তু থেকে যখন তড়িৎচুম্বকীয় বিকিরণ নির্গত হবে সে কিভাবে হবে, নিরবচ্ছিন্ন কন্টিনিউয়াসলি হবে। তাহলে নির্গত শক্তি উৎস থেকে নির্গত শক্তি কি হবে, নিরবচ্ছিন্ন বা কন্টিনিউয়াস হবে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি শক্তির তীব্রতা কিসের উপর নির্ভর করবে, শক্তির যে তীব্রতা কিসের উপর নির্ভর করবে, যত বেশি মানে পরিমাণের উপর। এখানে শক্তির তীব্রতা কিসের উপর নির্ভর করবে, যে কত পরিমাণ তরঙ্গ আসছে বা যাচ্ছে তার উপর নির্ভর করবে। বোঝা গেছে তো? তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এইগুলো আছে, আর এর সাথে আরো একটা পয়েন্ট তোমরা লিখে রাখবে, এর বেগ, তরঙ্গ বেগ কি হবে, আলোর বেগের সমান, মানে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা অঙ্ক করার জন্য লাগবে, তরঙ্গের বেগ কত হবে, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা অঙ্ক করার জন্য লাগবে, মনে রাখতে হবে। আর প্রত্যেকটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ পরস্পরের থেকে তরঙ্গ দৈর্ঘ্যের বা কম্পাঙ্কের ভিত্তিতে আলাদা হয়ে থাকে। প্রতিটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ পরস্পর থেকে তরঙ্গ দৈর্ঘ্য অথবা কম্পাঙ্কের ভিত্তিতে আলাদা হয়ে থাকে। এবার তরঙ্গ দৈর্ঘ্য কি, কম্পাঙ্ক কি, সেগুলো একটু আলোচনা করে দেব। ঠিক আছে, তাহলে এটা এই পর্যন্ত হয়েছে। আর একটা কি লিখে রাখবে, প্রতিটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ পরস্পর থেকে তরঙ্গ দৈর্ঘ্যের ভিত্তিতে আলাদা বা পৃথক হয়ে থাকে। পরস্পর থেকে তরঙ্গ দৈর্ঘ্যের ভিত্তিতে, আচ্ছা তার সাথে বা কম্পাঙ্ক লিখে দিই, বা কম্পাঙ্কের ভিত্তিতে আলাদা হয়ে থাকে। এইটা কি বললাম এটা আমি বুঝিয়ে দেব। তোমরা ক্লাস 10-এ পড়েছো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কি কি ছিল, গামা, এক্স, ইউ, ভি ছিল তো। আচ্ছা এটা লিখে নাও, তারপরে আমি তাহলে ওইটা লিখবো কি কি ছিল তরঙ্গ দৈর্ঘ্যের। এটা লেখা হয়েছে, ছবি এঁকে নিয়েছো? বেশ, তাহলে এবার তড়িৎ চুম্বকীয় তরঙ্গগুলো, এই যে মানে শেষ পয়েন্টটা বললাম এটা একটু বলে দিই। কি কি ছিল, সব থেকে ছোট ছিল গামা, তারপর এক্স রে,
তারপর আলট্রাভায়োলেট ইউভি, তারপর দৃশ্যমান ভিজিবল, এরম ছিল তো। তারপর আইআর অবলোহিত, তারপর এমআর মাইক্রোওয়েভ, তারপর ছিল রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গ, ছিল তো এরকম। এইগুলো সব তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ছিল। গামা, এক্স, ইউভি, আইআর, আর আইআর ওই তো হয়ে গেল। গামা, এক্স, ইউভি, মানে প্রত্যেকটা দেখো প্রথম অক্ষর নাও মনে রাখার জন্য। গামা, এক্স, ইউ, ভি, আই, এম, আর, সরি, মনে থাকবে সহজে তরঙ্গগুলো পরপর করে। গামা, এক্স, ইউভি গাড়ির নাম আছে, গামা, এক্স, ইউভি, আইএমআর, ঠিক আছে। তাহলে এই যে আলোক রশ্মি, সরি, তড়িৎ চুম্বকীয় তরঙ্গগুলো কি জানি, বাম দিক থেকে ডান দিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এই যে বেতার তরঙ্গ সব থেকে বেশি তরঙ্গ যুক্ত, মানে একটা ফুটবল মাঠের সমান, একটা যে বড় ফুটবল মাঠ অতটা বড় একটা তরঙ্গ দৈর্ঘ্য। এবার তরঙ্গ দৈর্ঘ্য কি সেটা পরে বলবো, বুঝতে পেরেছো তো? বেশ। কম্পাঙ্ক কি, ঠিক উল্টোটা, তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের সম্পর্ক ব্যস্তানুপাতিক, যা তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার কম্পাঙ্ক কম হয়, ঠিক আছে। এইবার এই ভিজিবল বা দৃশ্যমান মধ্যেও আমরা জানি 7টা বর্ণ থাকে, কি কি? আচ্ছা, ভায়োলেট, তারপর ইন্ডিগো মানে আকাশী বা আসমানি, তারপর নীল, তারপর গ্রিন, তারপর 4টে, হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, তারপর এইটা, তারপর ইয়েলো, অরেঞ্জ, তারপর রেড। দেখো আমি এইভাবে কেন লিখলাম, মানে বেনিয়া সহকলা বা ভিবজিওর কেন লিখলাম, এরকম আই লেখা থাকে আগে আর কি, দুটো কাছাকাছি একই বলে মোটামুটি আই আর মানে ইন্ডিগো মানে আকাশী আর হচ্ছে নীল একই রকম ভাবে কাছাকাছি হয় আর কি। আচ্ছা, তো আমরা বাংলা বেনিয়া সহকলা বলে সেরকম ভাবেই লিখেছি যেরকম জানি আমরা। এইটা ঠিক আছে। এরম কেন লিখলাম, উল্টে লিখলাম না, তার কারণ আমরা তরঙ্গ দৈর্ঘ্যটা এইদিকে বৃদ্ধি পায়, তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা চিহ্ন দিয়ে চিহ্নিত করা হয়, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বাম দিক থেকে ডান দিকে বৃদ্ধি পাচ্ছে, বেগুনি থেকে লালের দিকে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে। মনে রাখতে হবে কি, এই দৃশ্যমান যে আলোক রশ্মি বা ভিজিবল যে আলোক রশ্মি, এর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা মোটামুটি 4000 অ্যাংস্ট্রম থেকে 8000 অ্যাংস্ট্রমের মধ্যে থাকে, ঠিক আছে। সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কার, লাল আলোর ক্ষেত্রে, কম তরঙ্গ দৈর্ঘ্য কার, বেগুনি আলোর ক্ষেত্রে। প্রতি সরাঙ্গ, আচ্ছা, কম্পাঙ্ক কার বেশি, বেগুনির ক্ষেত্রে, আর কম্পাঙ্ক কম হচ্ছে লাল আলোর ক্ষেত্রে, ঠিক আছে। এইটা হচ্ছে কি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। কেমন, তাহলে মোট একটা সাদা মানে সূর্য থেকে যে আলো আসছে বা যে আলো হচ্ছে আলো, তার মধ্যে এই এতগুলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আছে, ঠিক আছে। সেই তড়িৎ চুম্বকীয় তরঙ্গের মধ্যে যারা দৃশ্যমান অঞ্চলে থাকে তাদেরকেই আমরা কেবলমাত্র খালি চোখে দেখতে পাই, বাকিগুলোকে খালি চোখে দেখতে পাই না। দেখতে কি পাই, খালি চোখে দেখতে পাই না। প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই যে আমরা এখনই বললাম যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ পরস্পর থেকে তরঙ্গ দৈর্ঘ্যের ভিত্তিতে বা কম্পাঙ্কের ভিত্তিতে আলাদা, মানে লাল আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য নিশ্চয়ই বেগুনি আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য একই নয়। তাহলে প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্য তাদের কম্পাঙ্ক বা তরঙ্গ, সরি, প্রত্যেকটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ দৈর্ঘ্য অথবা কম্পাঙ্কের ভিত্তিতে আলাদা। বোঝা গেছে এই পর্যন্ত? তাহলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সংক্রান্ত বিষয়গুলো বোঝা গেছে। এইবার এই পয়েন্টটা লিখে নিয়েছিলে, এখানে আমাদের আর কিছু কিছু এই তরঙ্গ সংক্রান্ত কিছু কিছু টার্ম জানতে হবে।
কি কি টার্ম জানবে? প্রথমত তরঙ্গ দৈর্ঘ্য কি? তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ কি? একটা কম্পনশীল কণা বা আন্দোলন। কি হবে? কণা একই জায়গায় থাকবে ঠিকই, কিন্তু সেই আন্দোলন এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তরিত হয়ে যাবে। ক্লাস 10-এ পড়েছো। আমরা এখানে শুধু তরঙ্গ দৈর্ঘ্য কি জানবো? দেখো, যদি তরঙ্গ কিরম দেখতে হয়, এইরকম দেখতে হয়, তো এরকম তরঙ্গ দেখতে হয়। যদি এটা তার সাম্যাবস্থান হয়, এই সাম্যাবস্থানের সাপেক্ষে দেখো, একটা পয়েন্ট থেকে এ বি থেকে যাত্রা শুরু করে আবার সেই ঘুরে গিয়ে আবার যদি এই বি পয়েন্টে পৌঁছয়, এইটা হবে কি? এর একটা তরঙ্গ দৈর্ঘ্য, মানে একটা পূর্ণ কম্পনের যে দৈর্ঘ্য। আবার যদি এখান থেকে আমরা পরিমাপ করি, দেখো এখান থেকে যদি নিলাম সি, এইখান থেকে ঘুরে গিয়ে এই পর্যন্ত পৌঁছলে এটাকে কি বলা হবে? একটা পূর্ণ তরঙ্গ বা তরঙ্গ দৈর্ঘ্য। যদি এখান থেকে নেওয়া হয় ই, এ ঘুরে গিয়ে এখান থেকে আবার এফ, তাহলে এটা একটা তরঙ্গ দৈর্ঘ্য। কি কি নিলাম? প্রথমে এর সঙ্গে বি, এটা একটা তরঙ্গ দৈর্ঘ্য হতে পারে। সির সঙ্গে ডি, এটা একটা তরঙ্গ দৈর্ঘ্য হতে পারে। অথবা ইর সঙ্গে এফ, এটা একটা তরঙ্গ দৈর্ঘ্য হতে পারে। বোঝা গেছে? মানে দুটো বিন্দু, কি কি? সম্পূর্ণ তরঙ্গের দুটো বিন্দু, প্রাথমিক আর অন্তিম বিন্দু যদি যোগ করি যে দৈর্ঘ্য পাবো, সেটা বলা হবে একটা তরঙ্গ দৈর্ঘ্য। ক্লিয়ার? এটা তরঙ্গের কি বলা হয়? শীর্ষ, আর এটা পাদদেশ বলা হয়। মানে দুটো শীর্ষ বিন্দুর মধ্যে দূরত্ব, তাকেও আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারি। সংজ্ঞা লিখতে দেবে না, কিন্তু আমাদের বিষয় সম্পর্কে ধারণা সুস্পষ্ট হতে হবে। ঠিক আছে? তাহলে তরঙ্গ দৈর্ঘ্য একটা পূর্ণ কম্পনের যে দৈর্ঘ্য, সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এইবার আসি তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে কম্পাঙ্ক। তরঙ্গ দৈর্ঘ্যকে চিহ্নিত করা হয় ল্যামডা দিয়ে। কেমন? কম্পাঙ্ক কাকে বলা হবে? কম্পাঙ্ক হবে 1 সেকেন্ডে যতগুলি পূর্ণ কম্পন সম্পূর্ণ করবে। 1 সেকেন্ডে যতগুলি পূর্ণ কম্পন সম্পূর্ণ করবে। কম্পাঙ্ককে চিহ্নিত করা হয়, এটাকে বলা হয়, নিশ্চয়ই জানো, নিউ। মিউ নয়, নিউ। কম্পাঙ্ককে কি দিয়ে চিহ্নিত করা হয়? নিউ দিয়ে। ঠিক আছে? কি বলা হচ্ছে? 1 সেকেন্ডে যতগুলি কম্পন সম্পূর্ণ করবে। সব থেকে সহজ উদাহরণ কি? মনে করো একটা ফ্যান ঘুরছে। 1 সেকেন্ডে যদি ফ্যান 20 বার ঘুরে, তাহলে তার কম্পাঙ্ক কত হবে? 20। বোঝা গেছে? আচ্ছা, একটু ছেড়ে গেছি। তরঙ্গ দৈর্ঘ্যের একক কি হয়? দৈর্ঘ্যের একক নিশ্চয়ই জানো, সেমি অথবা মিটার, সেন্টিমিটার অথবা মিটার। আর কম্পাঙ্কের একক কি হয়? হার্জ, এইচ জেড অথবা সাইকেলস পার সেকেন্ড। এটাই ছিল তো, হার্জ অথবা সাইকেলস পার সেকেন্ড। কম্পাঙ্ক কি? এখানে লিখে দিচ্ছি, 1 সেকেন্ডে যতগুলি পূর্ণ কম্পন সম্পূর্ণ হয়। ঠিক আছে? 1 সেকেন্ডে যতগুলি পূর্ণ কম্পন সম্পূর্ণ হয়। এইবার আসি তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক। আর একটা টার্ম কি? তরঙ্গ বেগ। তরঙ্গ বেগ, যাকে চিহ্নিত করা হয় ভি অথবা সি দিয়ে। তরঙ্গ বেগ ভি অথবা সি দিয়ে আমরা চিহ্নিত করে থাকি। তরঙ্গ বেগ মানে 1 সেকেন্ডে কত পথ অতিক্রম করলো। কম্পাঙ্ক কি? 1 সেকেন্ড যতগুলি পূর্ণ কম্পন সম্পূর্ণ করলো। মনে করো একটা ফ্যানের ব্লেড, মানে একটা ফ্যানের ব্লেড কি হয়? 1 সেকেন্ডে 20 বার রোটেট করেছে, ঘুরেছে, তাহলে তার কম্পাঙ্ক হবে 20 হার্জ। এবার একবার ঘুরলে যদি সে 5 মিটার ডিস্টেন্স যায়,
তাহলে 1 সেকেন্ডে 20 বার ঘুরেছে, কিন্তু একবার জন্য কত মিটার যাচ্ছে? 5 মিটার। তাহলে 20 বার ঘোরার জন্য কত মিটার পথ গেছে? 100 মিটার। তাহলে সে 1 সেকেন্ডে মোট কতটা পথ গেল? 100 মিটার। এইটাকে বলা হবে তার তরঙ্গ বেগ, মানে 1 সেকেন্ডে যতটা পথ অতিক্রম করবে। বোঝা গেছে? এদের মধ্যে একটা সম্পর্ক কি আছে? আচ্ছা, তাহলে লিখে রাখি, 1 সেকেন্ডে যতটা পথ অতিক্রম করে তরঙ্গ বেগ নেওয়া হচ্ছে ভি অথবা সি। আচ্ছা, ভি নেওয়া হোক, সি দরকার নেই, পরে বলছি সিটা কেন নেওয়া হবে। তাহলে 1 সেকেন্ডে যতটা পথ অতিক্রম করে তরঙ্গ বেগ, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, এদের মধ্যে একটা সম্পর্ক আছে। কি? তরঙ্গ বেগ ভি সমান কম্পাঙ্ক নিউ ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। এই একটা সম্পর্ক, এটা লিখে নেবে। তরঙ্গ বেগ সমান কম্পাঙ্ক গুণিতক তরঙ্গ দৈর্ঘ্য। হয়েছে? ভি সমান তরঙ্গ বেগ সমান কম্পাঙ্ক গুণিতক তরঙ্গ দৈর্ঘ্য। হয়েছে? এর সঙ্গে আরো একটা টার্ম আমাদের শিখতে হবে, তা হলো তরঙ্গ সংখ্যা বা ওয়েভ নাম্বার। এটাও খুব ইম্পর্টেন্ট। তরঙ্গ সংখ্যাকে চিহ্নিত করা হয় নিউ উপরে বার দিয়ে। তরঙ্গ সংখ্যা বা নিউ বার চিহ্নিত গুলো দেখো, মানে দেখো, লিখতে গিয়ে যদি ছেড়ে যাও, আমি বলছি কোনো অসুবিধা নেই, ভিডিও থাকবে, তোমরা দেখে নিতে পারবে, বা আমি নোটসও দিয়ে দেবো, দেখে নিতে পারবে। এখন চেষ্টা করো কি যতটা সম্ভব নিজেরা বুঝে নিতে পারো, মানে লেখার পেছনে বেশি সময় দিও না। এখান থেকে আমার দরকার ম্যাথ, শুধু কনসেপ্টটা লাগবে। যতটা যা লেখা হবে ছেড়ে দিয়ে চলে যাবে। আমি তো বলছি যে আগে মানে ছবি দিয়ে দেবো তোমাদের, তারপর তোমরা নোটস একসাথে গোটাটা দিয়ে দেবো। তাহলে এখান থেকে কি কি পড়লাম? তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, তরঙ্গ বেগ, আর তার সাথে কি তরঙ্গ সংখ্যা। এই টার্মটা পড়েছি কিন্তু অতটা বেশি পরিচিত নয়। তরঙ্গ সংখ্যা কি কেউ বলতে পারবে? 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের মধ্যে কতগুলি পূর্ণ তরঙ্গ থাকে? 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের মধ্যে, মনে করলাম এটা 1 সেন্টিমিটার, কিন্তু নয়, এটা কি 30 সেন্টিমিটারের স্কেল। মনে করলাম এটা 1 সেন্টিমিটার মনে করলাম, বা ছাড়ো 30 সেন্টিমিটারই নিলাম। ঠিক আছে, সহজভাবে যেটা মনে করলাম যে এটা 30 সেন্টিমিটারের স্কেল, বা এই দৈর্ঘ্যটা হচ্ছে 30 সেন্টিমিটার। এর মধ্যে এইরকম ভাবে অনেকগুলো তরঙ্গ আছে। এর মধ্যে ধরলাম 60টা তরঙ্গ আছে। বোঝা গেছে? 30 সেন্টিমিটারের মধ্যে কতগুলো তরঙ্গ আছে? 60টা তরঙ্গ আছে। তাহলে 1 সেন্টিমিটারের মধ্যে কতগুলো তরঙ্গ থাকবে? 60 ডিভাইডেড বাই 30, তাহলে কি দুটো। তাহলে 1 সেন্টিমিটারের মধ্যে দুটো তরঙ্গ থাকছে, তাহলে তরঙ্গ সংখ্যা কত হবে? 2। বোঝা গেছে? 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের মধ্যে কতগুলি তরঙ্গ উপস্থিত আছে। ঠিক আছে, বেশ, তাহলে লিখে রাখো, 1 সেমি দৈর্ঘ্যের মধ্যে 1 সেমি দৈর্ঘ্যের মধ্যে উপস্থিত তরঙ্গ সংখ্যা, উপস্থিত তরঙ্গ সংখ্যাকে বলা হয় তরঙ্গ সংখ্যা বা ওয়েভ নাম্বার। হয়েছে? কি দিয়ে চিহ্নিত করা হয়? নিউ বার দিয়ে। ঠিক আছে, মাথায় বার দিয়ে দেওয়া হয়েছে, নিউ বার। এইবার একটা জিনিস একটু ভালো করে লক্ষ্য করো, এইদিকে তাকাও। তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে নিউ বারের কি সম্পর্ক, বা তরঙ্গ সংখ্যার মধ্যে কি সম্পর্ক? ল্যামডা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য, মানে একটি পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য ল্যামডা। যদি কোনো তরঙ্গের দৈর্ঘ্য বলা হয় ল্যামডা, তার মানে কি ল্যামডা দৈর্ঘ্যের মধ্যে একটি পূর্ণ তরঙ্গ আছে। এটাই তো ল্যামডা, মানে কি একটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য, তো ল্যামডা সেটাই ঘুরিয়ে লিখেছি।
ঐকিক নিয়ম যদি প্রয়োগ করি, একক দৈর্ঘ্যের মধ্যে, একক হবে তো, সেন্টিমিটার মিটার সেটা পরের ব্যাপার, কিন্তু একক দৈর্ঘ্যের মধ্যে কতগুলি পূর্ণ থাকবে? 1। আবার এখানে কি লেখা হয়েছে দেখো, যদি 1 সেমি দৈর্ঘ্য হয় তখন উপস্থিত তরঙ্গ সংখ্যাকে কি বলা হবে? ওয়েভ নাম্বার বা তরঙ্গ সংখ্যা। তাহলে এখানে দেখো একক দৈর্ঘ্যের মধ্যে কতগুলি পূর্ণ তরঙ্গ থাকে? 1/λ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি, নিউ বার সমান 1/λ। এটা আমরা বলতে পারি। বোঝা গেছে নাকি বলো? ঠিক আছে, তাহলে কি কি পড়লাম? তরঙ্গ, আচ্ছা প্রথমে পড়ি তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা, কম্পাঙ্ক, তার সাথে তরঙ্গ বেগ। আচ্ছা এবার একক গুলো একটু বলে দিই। তরঙ্গ দৈর্ঘ্যে কি হবে? সেন্টিমিটার মিটার। কম্পাঙ্ক কি হবে? হার্জ অথবা সাইকেলস পার সেকেন্ড। তরঙ্গ বেগের একক কি হবে? মিটার পার সেকেন্ড অথবা সেমি পার সেকেন্ড হবে তো নাকি? বেগের যে একক সেমি পার সেকেন্ড অথবা মিটার পার সেকেন্ড হবে তো। তরঙ্গ সংখ্যার একক কি হবে দেখো, 1/λ একক কি? সেন্টিমিটার। তার তরঙ্গ সংখ্যার একক কি হবে? 1/সেন্টিমিটার বা সেন্টিমিটার ইনভার্স। 1/λ মানে কি? 1/ তরঙ্গ দৈর্ঘ্য সেন্টিমিটার, তরঙ্গ সংখ্যার একক কি হবে? সেমি ইনভার্স অথবা মিটার ইনভার্স। ঠিক আছে, বোঝা গেছে নাকি বলো? এই পর্যন্ত বোঝা গেছে? তাহলে যখনই ম্যাক্সওয়েলের তরঙ্গ তত্ত্ব পড়বো বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ পড়বো, তখন আমরা তরঙ্গের এই 4টে বৈশিষ্ট্য জেনে নেব, আর প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্ক কি আছে। তাহলে কোথায় গেল? ভি সমান নিউ ইন্টু ল্যামডা, এটা একটা সম্পর্ক। আর তার সাথে আর একটা আছে কি, তরঙ্গ সংখ্যা মানে নিউ বার সমান 1/λ। এই দুটো সম্পর্ক এখান থেকে পেলাম। আর একটা সম্পর্ক আমরা সেটা লিখেছি দেখো তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে, যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ আলোর বেগের সমান, শূন্য মাধ্যমে আলোর বেগের সমান। তাহলে যখনই আমরা তরঙ্গের অঙ্ক সমাধান করব, আমরা তরঙ্গ বেগ কি হয় ভি অথবা আলোর বেগ সি মনে করে, মানে সি মেনে নিয়ে অঙ্কগুলো করব। ঠিক আছে, বোঝা গেছে এই পর্যন্ত? কেমন? বেশ, এবারটা মুছে দিচ্ছি। এই জন্য এখানে বলেছিলাম যে আমরা যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তাদের তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম বাম দিক থেকে ডান দিকে বৃদ্ধি পাচ্ছে, কম্পাঙ্ক বাম দিক থেকে ডান দিকে হ্রাস পাচ্ছে, কারণ তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক পরস্পরের ব্যস্তানুপাতিক। কি করে পেয়েছি? এই সমীকরণ থেকে দেখো ভালো করে, ভি তরঙ্গ বেগ সমান কি, নিউ ইন্টু ল্যামডা, বা যদি এরম লিখি, বা দেখো ল্যামডা সমান ভি বাই নিউ লিখতে পারি, যদি তরঙ্গ বেগ সমান হয় তখনই, মানে তরঙ্গ বেগ যদি নির্দিষ্ট থাকে, সমান বলাটা ভুল, নির্দিষ্ট থাকে, তখনই তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের মধ্যে কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। যদি তরঙ্গ বেগ নির্দিষ্ট হয় তাহলে কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক সম্পর্ক, কিন্তু তরঙ্গ সংখ্যার সঙ্গে কি দেখো ল্যামডা দেওয়া আছে, দুটো ভালো করে গুলিয়ে ফেলো না জানো। এটা ব্যস্তানুপাতিক, মানে এটা কেমন লিখবো? ল্যামডা প্রপোর্শন উইথ 1/, নিউ অথবা নিউ প্রপোর্শন উইথ 1/λ, প্রপোর্শন। কিন্তু এখানে কি একদম সমান চিহ্ন দিয়ে দিয়েছি, মানে 1/λ হলে সেটাকে আমরা নিউ বার বা তরঙ্গ সংখ্যাই বলবো, কিন্তু আমরা সেটাকে কম্পাঙ্ক বলতে পারবো না। মাথায় ঢুকেছে? তাহলে এই পর্যন্ত আশা করি সব ক্লিয়ার হয়েছে। কেমন? তাহলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ জানলাম, এইগুলো হচ্ছে তাদের কালার। এইবার মুছে দিচ্ছি। তাহলে চলছিল ম্যাক্সওয়েল, কি কি বলো? হাসছো সবাই, তাই কি মানে
মানে একসাথে কি অনেক হয়ে গেল নাকি? ছিল ম্যাক্সওয়েল কি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হয়েছে। এইবার ম্যাক্সওয়েলকে কাউন্টার করার জন্য, মানে ম্যাক্সওয়েলের বিরোধিতা করবেন কে? বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক। বিজ্ঞানী প্ল্যাঙ্ক সিকে প্ল্যাঙ্ক। প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব কার বিরোধিতা করবে? ম্যাক্সওয়েলের বিরোধিতা করবে। আমি শেষে একবার এই যে বলছি না, আগে বিজ্ঞানীদের নাম আর সাল আমি এই কারণে বলছি, প্রত্যেকটা গন্ডগোল হয়ে যাবে যে কার সাথে কে আছে, তোমরা মানে শেষে আন্দাজ করতে পারবে না, ঠিক আছে? আর বিভিন্ন ভাবে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বসে পরীক্ষাগুলো করেছেন, কিন্তু আমরা পড়ছি একই ফ্রেমে, অসুবিধা তো হতেই পারে। মানে এটা ভেবো না যে ওর পরে এ হয়েছে, সেরমটা নয়। যে বলছি মানে রাদারফোর্ড প্রমাণ করেছেন, পর্যবেক্ষণ করে পরমাণু মডেল দিয়েছেন কত 1910-12-তে, কিন্তু তার আগে 1865-তে ম্যাক্সওয়েল ওইটা ধারণা দিয়ে গেছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ঠিক আছে? কিন্তু প্ল্যাঙ্ক এটা কত প্রায় কাছাকাছি 1900 থেকে 1905, মানে এর সঙ্গে প্ল্যাঙ্কের সঙ্গে বিজ্ঞানী আইনস্টাইনও একটু আধটু জড়িত আছে। প্ল্যাঙ্ক 1900-তে তত্ত্ব দিয়েছেন, আর আইনস্টাইন যে প্ল্যাঙ্কের কথাটাই ঠিক তাকে সম্মতি দিয়েছে কত 1905, মানে 1900 থেকে 1905-এর মধ্যে এই বিষয়টি ঘটেছে। কিসের? এই কোয়ান্টাম তত্ত্ব, ঠিক আছে? ম্যাক্সওয়েল কি বলেছিলেন? তরঙ্গের আকারে যাবে। শক্তি কিভাবে, দিকে তাকাও। ম্যাক্সওয়েল কি বলেছিলেন? শক্তি কিভাবে তরঙ্গের আকারে যাবে, ঠিক আছে? তাহলে বিকিরিত শক্তি বা শোষিত শক্তি কিসের সঙ্গে ছিল? আমরা পড়েছি তীব্রতা বা তীব্রতার সঙ্গে সমানুপাতিক ছিল। তো দেখো লেখা আছে ম্যাক্সওয়েলের, বিকিরিত শক্তি বা শোষিত শক্তি কি ছিল? তীব্রতার সঙ্গে সমানুপাতিক। যত বেশি সময় ধরে আমরা লোহার রড গরম করতে থাকবো তত বেশি তাপ হবে, হয়েছে? কিন্তু প্ল্যাঙ্ক বললেন কি না, এটা ঠিক নয়। ম্যাক্সওয়েল যেটা বলেছেন সরাসরি যাচ্ছে, এটা ঠিক নয়। কেন তিনি কথা বললেন বা কি থেকে বললেন? তার কারণ ওই যে একটু আগে বলেছিলাম, প্রায় 1885-90-এর দিকে যখন আমরা হাইড্রোজেনের স্পেকট্রাম বলেছিলাম, হাইড্রোজেনের স্পেকট্রাম বলেছিলাম, তো তখন নিরবচ্ছিন্ন প্রণালী ছিল। সেই সব কথা মাথায় রেখে 1900 সালের দিকে প্ল্যাঙ্ক বললেন যে যখন শক্তি নির্গত হয় বা বিকীর্ণ হবে, সেটা নিরবচ্ছিন্ন ভাবে হয় না, প্যাকেট হিসেবে হয়। মানে এই যে সমগ্র শক্তি এটা নিরবচ্ছিন্ন নয়, প্যাকেট হিসেবে, এরকম ভাবে প্যাকেট। হ্যাঁ, সে দেখছি কি থাকবে, দেখো শক্তির প্যাকেট থাকবে। মনে করলাম কোনো একটা উৎস থেকে, আচ্ছা একটা কথা বলা হয়নি যে তড়িৎ চুম্বকীয় বিকিরণ সর্বদা কোনো উৎস থেকেই নির্গত হবে। সূর্য একটা উৎস, সেখান থেকে তড়িৎ চুম্বকীয় বিকিরণ আসছে। তাহলে উৎস থেকে নির্গত শক্তি বা শোষিত শক্তি যাই হোক না কেন, মানে শক্তি নিরবচ্ছিন্ন ভাবে নির্গত বা শোষিত হয় না। কিভাবে হয়? প্যাকেট হিসেবে নির্গত বা শোষিত হয়। তিনি এই যে প্যাকেট, এই যে আমি আগে প্রথমে তরঙ্গের আকার দিয়ে দিয়েছিলাম নিরবচ্ছিন্ন প্যাকেট, তো এইগুলো ছোট ছোট প্যাকেট। কোন মাঝখানে? এগুলো তো সব প্রত্যেকটা প্যাকেট ফাঁকা ফাঁকা করে এঁকেছি, এগুলো সব আলাদা আলাদা প্যাকেট। তো এখানে আরো একটা আছে, এখানে আরো একটা আছে। মোট শক্তি মনে করলাম, যদি মোট শক্তি হয় 10 জুল, মনে করলাম 10 জুল শক্তি নির্গত হয়েছে, সেটা বলেছেন কে? প্ল্যাঙ্ক, সরি ম্যাক্সওয়েল। কিন্তু প্ল্যাঙ্ক বললেন কি মোট 10 জুল বেরিয়েছে ঠিকই, কিন্তু সেটা কন্টিনিউয়াস, মানে টানা নয়, 1 জুল 1 জুল করে 10টা প্যাকেট বেরিয়েছে। মোট 10 জুল,
1 জুল করে 10টা প্যাকেট শক্তি নির্গত হয়েছে। তিনি এই প্রত্যেকটা শক্তি বা এর নাম দিয়েছেন, প্রত্যেকটা শক্তি প্যাকেটের নাম দিয়েছেন কি? কোয়ান্টা। কোয়ান্টা, ঠিক আছে। পরবর্তীকালে এই যে 1905 সালে আইনস্টাইন বললেন, হ্যাঁ প্ল্যাঙ্ক ঠিক কথাই বলেছে, আলোর মধ্যে যে ফোটন কণা আছে, ফোটন কণা এরকম কোয়ান্টাম হিসেবেই শক্তি নির্গত করে। বোঝা গেছে? ঠিক আছে। এবার কেন ম্যাক্সওয়েল থেকে প্ল্যাঙ্কে শিফট হয়ে গেছে তার কারণ হচ্ছে, দেখো, এক হচ্ছে হাইড্রোজেন বর্ণালী, তার সাথে আরো দুটো ঘটনা মাঝে ঘটে গেছে। তার নাম হচ্ছে কৃষ্ণ বস্তু বিকিরণ বা ব্ল্যাক বডি রেডিয়েশন, পরে শুনবে, ফিজিক্সে পড়বে, এবং ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া। ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া, ঠিক আছে। এই দুটো ঘটনা এই ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তত্ত্বের সাহায্যে করা যায় না। একটু শুধু টার্মগুলো শুনে রাখো, মানে ওইগুলো আবার আলাদা করে পড়াবো প্রত্যেকটা। তাহলে ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ থেকে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব আনার পেছনে কারণটা কি? এক হচ্ছে হাইড্রোজেনের বর্ণালীগুলো ছিল, তারপর আর কি কি বললাম, দুটো ঘটনা, কৃষ্ণ বস্তু বিকিরণ বা ব্ল্যাক বডি রেডিয়েশন, আর তার সঙ্গে কি আছে, ফটো ইলেকট্রিক এফেক্ট। এই দুটো ঘটনা ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তত্ত্বের সম্পূর্ণ বিরুদ্ধাচারণ করে। কে কে বললাম? ম্যাক্সওয়েল থেকে ক্রস দিয়ে দিলাম। ম্যাক্সওয়েল থেকে কি কি এক্সপ্লেন করা যায় না? ব্ল্যাক বডি রেডিয়েশন, ব্ল্যাক বডি রেডিয়েশন, এবং তার সঙ্গে কি, ফটো ইলেকট্রিক এফেক্ট। এইগুলো কি আমি পরে বলবো, কিন্তু তার আগে ম্যাক্সের এই বিষয়টা শুনে নাও। ব্ল্যাক বডি রেডিয়েশন মানে ওই শক্তি বিকিরণ করবে, এইগুলো ছিল তার কারণ, মানে ম্যাক্সওয়েলকে চিন্তা করতে বাধ্য করেছিল এই দুটো ঘটনা। ম্যাক্সওয়েল না, আরো অনেকেই চিন্তা করতে শুরু করেছিল, কিন্তু ম্যাক্সওয়েলই একমাত্র সাফল্য পেয়েছিলেন। ঠিক আছে, তো যাই হোক, ব্ল্যাক বডি রেডিয়েশন আর ফটো ইলেকট্রিক এফেক্ট, সরি এই প্ল্যাঙ্ক, মানে ভুল বললাম, প্ল্যাঙ্ক। ব্ল্যাক বডি রেডিয়েশন আর ফটো ইলেকট্রিক এফেক্ট এরা কি করেছিল, সরাসরি ম্যাক্সওয়েলের বিরুদ্ধাচরণ করেছিল, আর তাই ম্যাক্সওয়েলকে, মানে ম্যাক্সওয়েলের বিরোধিতা করে প্ল্যাঙ্ক তার কোয়ান্টাম তত্ত্ব তৈরি করেছেন। মাথায় ঢুকেছে এই পর্যন্ত? প্রত্যেকটা সিকোয়েন্স কিন্তু অনেক জনের নাম আছে, একজন আর একজনের বিরুদ্ধে বলবে, একজন পক্ষে বলবে, এই জন্য বলছি নামগুলো, সালগুলো ভালো করে মনে রাখবে। হয়েছে? তাহলে কোয়ান্টাম তত্ত্বে কি ছিল? যে শক্তি নিরবচ্ছিন্ন ভাবে নির্গত হয় না বা শোষিত হয় না, কি হিসেবে হয়? প্যাকেট হিসেবে হয়। প্রত্যেকটা প্যাকেটের নাম কি দিয়েছিলেন তিনি? কোয়ান্টা। ঠিক আছে, তিনি বলেছিলেন এই প্রত্যেকটা কোয়ান্টার যে শক্তি কিসের উপর নির্ভর করবে? যে তরঙ্গ আছে সেই তরঙ্গের কম্পাঙ্কের উপর নির্ভর করবে। ম্যাক্সওয়েল শুধু তরঙ্গ বলে দিয়েই শেষ, কিন্তু প্ল্যাঙ্ক তাকে কাউন্টার করে আবার একটা সমীকরণ তৈরি করলেন। এটা তো আমরা একটা মানে ধরে নিয়েছি 10 জুল শক্তি বেরোচ্ছে, কিন্তু প্ল্যাঙ্ক কতটা শক্তি নির্গত হচ্ছে সেটাও তিনি নির্ণয় করার জন্য একটা সূত্র বা সমীকরণ তৈরি করে দিলেন। ঠিক আছে, তিনি কি বললেন? যে শক্তি প্যাকেট হিসেবে নির্গত হচ্ছে এবং প্রত্যেকটি প্যাকেটের শক্তি কিসের উপর নির্ভর করবে? তরঙ্গের কম্পাঙ্কের উপর নির্ভর করবে। মাথায় ঢুকেছে? আর মোট শক্তি কি হবে? যতগুলি কোয়ান্টা আছে তার সরল গুণিতক। সরল গুণিতক তো এখানে 10 নিয়েছিলাম, মানে একের সরল গুণিতক 1 × 10 হয়েছিল। বোঝা গেছে না যায়নি? তাহলে কোয়ান্টাম তত্ত্ব কি এক ধাপ থেকে লিখবো। ম্যাক্স প্ল্যাঙ্ক বলেছিলেন, এক, নির্গত বা বিকিরিত শক্তি, বিকিরিত বা বিকীর্ণ শক্তি কিসের উপর নির্ভর করবে? মানে নিরবচ্ছিন্ন নয়, কি প্যাকেট হিসেবে নির্গত হয়। বিকিরিত শক্তি বা শোষিত শক্তি, বা বলতে পারি শক্তির শোষণ বা বিকিরণ কি হিসেবে হয়?
নিরবচ্ছিন্নভাবে হয় না, পরিবর্তে কি প্যাকেট হিসেবে, শক্তির প্যাকেট হিসেবে হয়ে থাকে। শক্তি প্যাকেট হিসেবে বিকীর্ণ বা শোষিত হয়, বা শোষিত হয়। প্রত্যেকটি প্যাকেটের নাম কি? প্যাকেটের নাম হচ্ছে প্রতিটি প্যাকেট অফ এনার্জি, শক্তির শক্তি প্যাকেট অফ এনার্জি মানে শক্তির প্যাকেট কি নামে পরিচিত? কোয়ান্টাম। ঠিক আছে। আর আলোর ক্ষেত্রে ফোটন নামে পরিচিত। ফোটন কণা, যে ফোটন নামটা এই কোয়ান্টাম থেকেই এসেছে, যেটা আইনস্টাইন বলেছিলেন যে ফোটন কণা। ঠিক আছে, তাহলে প্রতিটি প্যাকেট অফ এনার্জি কি নামে পরিচিত? কোয়ান্টাম হিসেবে বা কোয়ান্টা হিসেবে পরিচিত। আর কি 3 নাম্বার, বিকিরিত বা শোষিত শক্তি ই এনার্জি কিসের উপর নির্ভর করছে? সমানুপাতিক নিউ মানে তরঙ্গের কম্পাঙ্ক। বিকিরিত বা শোষিত শক্তি কি কিসের উপর নির্ভর করবে? কম্পাঙ্কের সঙ্গে সমানুপাতিক। ম্যাক্সওয়েল শক্তি তরঙ্গের আকারে নির্গত হবে বলেছেন, কিন্তু প্ল্যাঙ্ক সেটাকে শক্তি কতটা নির্গত হচ্ছে তার একটা সমীকরণ তৈরি করে দিলেন। কিভাবে? ই সমানুপাতিক নিউ, বা বলা যেতে পারে ই ইকুয়াল টু এইচ ইন্টু নিউ। এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এর মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। লিখে নাও তাড়াতাড়ি। হয়েছে? তাহলে ই ইকুয়াল টু এইচ নিউ, যেখানে এইচ হলো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বা প্ল্যাঙ্কের ধ্রুবক, যার মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻, আচ্ছা দাঁড়াও, এটা মাইনাস আছে, -34 জুল সেকেন্ড। হয়েছে? এইবার তিনি বললেন নির্গত বিকীর্ণ মোট শক্তি কত হবে? মোট শক্তি n ইন্টু n কি নিলাম? কোয়ান্টাম। n ইন্টু কোয়ান্টা, বা আমরা বলতে পারি n ইন্টু এইচ ইন্টু নিউ। n ইন্টু এইচ ইন্টু নিউ মোট শক্তি। হ্যাঁ, এই যে এবার n লিখবো। n হলো n সমান 1 2 3 4 স্বাভাবিক পূর্ণ সংখ্যা, মানে কোনোভাবেই 0.5 এইচ নিউ হবে না, 0.8 এইচ নিউ হবে না। কি হবে? 1 এইচ নিউ, 2 এইচ নিউ, 3 এইচ নিউ, 4 এইচ নিউ। মানে এখান থেকে মোট যে শক্তি নির্গত হবে, মনে করলাম এখানে 50টা প্যাকেট আছে এনার্জি, তাহলে মোট শক্তি কতটা নির্গত হয়েছে? 50 এইচ নিউ পরিমাণ নির্গত হয়েছে। হ্যাঁ, এন হচ্ছে কি পূর্ণ সংখ্যা, প্যাকেট সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা, যেখানে যেমন হিসেবে ব্যবহার হবে। এখানে যতগুলো হয়েছে প্যাকেট তত এন। ঠিক আছে, প্রতিটি প্যাকেটের সরল গুণিতক, প্যাকেট সংখ্যা লেখা যাবে না, ওকে কি লিখতে হবে? সরল গুণিতক। 1 2 3 পূর্ণ সংখ্যা, স্বাভাবিক পূর্ণ সংখ্যা। বোঝা গেছে? তাহলে ই ইকুয়াল টু কি পাওয়া গেল? ই ইকুয়াল টু কি পাওয়া গেল? এইদিকে তাকাও, এইদিকে। ই ইকুয়াল টু এইচ নিউ পাওয়া গেল। তারপরে কি হবে? আমরা জানি ই ইকুয়াল টু নিউ মানে কি জানি? কি জানি? দেখো,
দেখো এইদিকে একটু আগে লিখেছিলাম নিউ ইকুয়াল টু ভি বাই ল্যামডা, এটা লেখা আছে নিউ ইকুয়াল টু ভি বাই ল্যামডা আছে, মানে ভি ইকুয়াল টু এন ইন্টু ল্যামডা, তাহলে সেইটা আমরা এখানে কাজে লাগাতে পারি। আর যেহেতু কার ক্ষেত্রে এটা আমরা মানে আলোচনা করছি, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, আর তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ কার বেগের সঙ্গে সমান, শূন্য মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগকে কি ধরা হয়, সি হয়, তাহলে লিখতে পারি সি বাই ল্যামডা, লিখতে পারি তো। আবার ল্যামডাকে আমরা কি জানি, নিউ জানি 1 বাই ল্যামডা সমান, তাহলে কি সমীকরণ পেলাম, ই ইকুয়াল টু এইচ নিউ বা ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা বা এইচ সি নিউ বার। ঠিক আছে, এই সম্পর্ক কাজে লাগিয়ে যাবতীয় যা অঙ্ক হবে। বোঝা গেছে এই পর্যন্ত? ঠিক আছে, তাহলে আমরা ম্যাক্সওয়েল আলোচনা করেছি, তারপর ম্যাক্সওয়েলের তত্ত্ব, ব্ল্যাক বডি রেডিয়েশন, ফটো ইলেকট্রিক এফেক্ট প্রভৃতি ঘটনা সঠিক ব্যাখ্যা দিতে পারে না, তাই তারপরে বিজ্ঞানী প্ল্যাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেছেন। কোয়ান্টাম তত্ত্বগুলো কি কি জানলাম, সেখান থেকে তার গাণিতিক সমীকরণ কি সেগুলোও জানলাম। ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত মোটামুটি আমাদের একটা রাফ আইডিয়া হয়েছে।